হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সাইকেল 2 এর লাস্ট ক্লাসে, অর্থাৎ কর্মমুখী রসায়নের শেষ লেকচার এবং আমাদের সাইকেল 2 এর শেষ লেকচার। কেমন? আর এই সামনের শনিবার থেকে কিন্তু আমাদের সাইকেল 3 অর্থাৎ পরিবেশ রসায়ন দিয়ে কিন্তু আমাদের সামনের শনিবার থেকে সাইকেল 3 শুরু হবে। তো যারা এখনো সাইকেল 3 তে ভর্তি হও নাই, তাড়াতাড়ি কিন্তু ভর্তি হয়ে যাও, কারণ শনিবার থেকে কিন্তু লাইভটা শুরু হয়ে যাবে। তো তুমি যত দেরি করবা তত তোমার কি হবে বলো তো, ডিলে হবে। তুমি যেটা করতে পারো, ধরো এমন হইতে পারে যে তুমি তোমার সাইকেল 1 এর অর্ধেক কমপ্লিট করছো বা সাইকেল 2 এর অর্ধেক কমপ্লিট করছো, তোমার এখনো সাইকেল শেষ হয় নাই, তাহলে তুমি কি করবা? দেখো, সাইকেল 3 এ যে চ্যাপ্টারগুলো শুরু হবে অর্থাৎ পরিবেশ রসায়ন, এটা পড়ার জন্য তোমার আগের কোনো চ্যাপ্টারের বেসিক দরকার নাই। তাই আমার পরামর্শ থাকবে, তুমি সাইকেল, তোমার এখন কাজটা কি হবে জানো? তোমার এখন কাজটা হবে সাইকেল 3 তে যে পরিবেশ রসায়ন আছে, এটার সাথে সাথে তুমি লাইভ ক্লাস করে ফেলো। অর্থাৎ তুমি সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করবা। ধরো তোমার সাইকেল 2 এর অর্ধেক কমপ্লিট আছে, তাহলে তুমি কি, তোমার কাজ, বা সাইকেল 1 এর অর্ধেক কমপ্লিট আছে, তোমার কাজ হবে, তুমি যদি এইভাবে চিন্তা করো যে আমি একটা সাইকেল ফুল শেষ করব, তারপরে গিয়ে নতুন সাইকেলে ভর্তি হবো বা তারপরে গিয়ে নতুন সাইকেলের ক্লাস করব, তুমি একটা কিন্তু ধরো ট্র্যাপের মধ্যে পড়ে যাবা বা লুপ হলে পড়ে যাবা। কি লুপ হলে পড়বা? দেখবে যে তোমার কোনো সাইকেল শেষ হচ্ছে না, আর কোনোটাতে তুমি লাইভ ক্লাস ধরতে পারতেছো না। লাইভ ক্লাস করার ইম্পর্টেন্স কিন্তু অনেক, কারণ এতে রেগুলারিটি মেনটেন হয় পড়াশোনার। ওকে, সো এই জন্য তোমাদের প্রতি পরামর্শ থাকবে, সেটা হচ্ছে তুমি পরিবেশ শাসনে যেহেতু আগের চ্যাপ্টারে কোনো বেসিক দরকার হয় না, তাই শনিবার থেকে পরিবেশ শাসনের লাইভ ক্লাসগুলো করতে থাকো। এর পাশাপাশি উইকলি যারা 4টা দিন আছে, ওই 4টা দিনের মধ্যে তুমি ধরো উইকলি 2টা করে প্রিভিয়াস সাইকেলের ক্লাসগুলো করো রেকর্ডেড। আর রেকর্ডেড ক্লাস তুমি চাইলে 1.5 স্পিডে করো বা 1.25 স্পিডে করো, তাহলে দেখবো মোটামুটি 1.5 ঘন্টার ক্লাস 1 ঘন্টা 10 মিনিটেই শেষ হয়ে যাবে। তো এইভাবে করে তুমি কিন্তু পড়াগুলো ক্যাচ করে ফেলতে পারো। একটু আমাকে জানাই দিও যে সব ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। তাহলে চলো আমরা আমাদের কর্মমুখী রসায়নের শেষ লেকচার শুরু করব। বাট প্রথমে বলে রাখি, প্রথম 3 লেকচারে অনেক কিছু তোমাদের বুঝার জিনিসপত্র ছিল, সেটা আমরা বুঝে ফেলছি। লেকচার 4-এ বুঝার জিনিস আছে, বাট লাস্টের দিকে কিছু টয়লেট্রিস এবং পারফিউমারির জিনিস আছে, বেশিরভাগটুকুই মুখস্থর। আর আমি তোমাকে কতটুকু কি মুখস্থ করতাম সবই তোমাকে দেখাই দিব। সবাই কি রেডি? আমরা কি শুরু করব? সবাই কি রেডি? চলো, সবাই আশা করি রেডি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের লেকচার নাম্বার 4। আমি একটু একটা কাজ করি, দাঁড়াও, এখানে একটা পেজ একটু ডিলিট করি, প্রথম পেজটা। হ্যাঁ, চলো চলো আমরা তাহলে শুরু করি আমাদের লেকচার নাম্বার 4। আচ্ছা, প্রথমে আমাদের লাস্ট ক্লাসে আমরা কি কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে আমরা প্রকৃত দ্রবণ, তারপর তোমার হচ্ছে কলওয়েড, এবং তোমার হচ্ছে আমরা কলেট পর্যন্ত পড়ছিলাম, এবং কলেটের আমরা এই ছকটা দিয়ে শেষ করছিলাম। এবং তোমাকে কিন্তু বলছি এখানে এক্সাম্পলগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং দেখো, এই যে দেখো, আমি প্রথমে তোমাকে একটু ধরাই দিই, আরেকবার মনে করাই দিই। দেখো, আমরা পড়ছিলাম যে আমাদের কলেট কয় প্রকার ছিল? 5 প্রকারের কলেট পাওয়া যায়, যেমন অ্যারোসোল, ফোম, জেল, ইমালশন এবং সল। এখানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোনটা জানো? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারোসোল এবং তোমার ইমালশন, এবং মোটামুটি জেলটাও ইম্পর্টেন্ট। ফোম আর সল্ট একটু কম ইম্পর্টেন্ট, তুমি চাইলে পড়তেও পারো, না পড়তে পারো, বাট এই তিনটা কিন্তু আমাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন অ্যারোসোলে কি মনে রাখতে হয়? অ্যারোসোলে বিস্তরণ মাধ্যম থেকে গ্যাস, আর অ্যারোসোলে কি থাকে? বিস্তরণ মাধ্যম থেকে গ্যাস। আর অ্যারোসোলের উদাহরণগুলো কি? যেমন ধোঁয়া, বায়ুতে ভাসমান ধুলা, কুয়াশা, মেঘ, এগুলো হচ্ছে অ্যারোসোলের উদাহরণ। আচ্ছা, জেলের মধ্যে উদাহরণগুলো কি থাকে দেখো তো? এই যে জেলি, 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 পনির, দই, জুতোর কালি। এই দেখো, জুতোর কালি, জুতোর কালি, দই, এগুলো কিন্তু কি বলতো? এগুলো জেল হয়ে থাকে, এগুলো হয়ে থাকে জেল। আর আরেকটা যেটা আছে ইমালশন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুধ, দুধ কিন্তু একটা ইমালশনের উদাহরণ। দুধ, শ্যাম্পু, ক্রিম, এগুলো হচ্ছে কিসের উদাহরণ বলতো? ইমালশনের উদাহরণ। তারপর তোমার হচ্ছে বাটার, এগুলো কিন্তু কিসের উদাহরণ? এগুলো কিন্তু ইমালশনের উদাহরণ। তো আশা করি তুমি ইমালশন উদাহরণগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারছো। একটু হোল্ড করো, আমার একটা কল আসছে, একটু হোল্ড করে দাও। সরি ভাই, একটা কল আসছিল হঠাৎ করে। কথা কি শোনা যাচ্ছে? একটু দেখি ঠিকঠাক মতো আছে কিনা, ওই দিন মিউট হয়ে গেছিল। আচ্ছা, দাঁড়াও। সরি ভাই, একটা কল আসছিল হঠাৎ করে। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সব ওকে আছে। সাইকেল 3 এর বই রেডি হয়েছে কিনা? সাইকেল 3 এর বই তোমাদের তো ওই যে রেডি, নেক্সট উইক থেকে তোমাদেরকে পাঠানোর কথা। ওকে, আচ্ছা, সল কি? সল হচ্ছে এক ধরনের কলয়েড শ্রেণী, যেখানে বিস্তারিত বস্তু কণা হিসেবে কঠিন কণা থাকে, আর মাধ্যম হিসেবে তরল থাকে। এগুলোর উদাহরণ কি? যে বিভিন্ন ধরনের পেইন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এগুলো হচ্ছে সল্ট, এই সলের উদাহরণ। ঠিক আছে, এগুলো মনে থাকবে? এগুলা কি মনে থাকবে? আশা করি তোমাদের মনে থাকবে এগুলা, আশা করতেছি এগুলো তোমাদের মনে থাকবে। এই যে দেখো, ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর পানি,
এই দুটো কি, এই দুটো হচ্ছে কলয়েড, এই দুটো কি, এই দুটো হচ্ছে কলয়েড হয়ে থাকে। কোন ধরনের কলয়েড হয়ে থাকে? সল টাইপের কলয়েড হয়ে থাকে, সল টাইপের কলয়েড হয়ে থাকে, বুঝছো? এই পৃষ্ঠাটা তুমি একটি স্ক্রিনশট নাও তো, কারণ এখান থেকে আমরা প্রচুর এমসিকিউ সলভ করবো। এই পৃষ্ঠাটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, হ্যাঁ এই পৃষ্ঠাটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আম্মুর একটু অসুস্থ আর কি, এই জন্য আজকে সকাল থেকে আসলে একটি রিপোর্ট আনতে গেছিলাম, এই জন্য ক্লাস গুছাতে, স্লাইড গুছাতে লেট হয়ে গেছে, এই জন্য সরি, বারবার 2বার ক্লাস করা পিছানো লাগছে। যাই হোক, চলো আমরা তাহলে শুরু করি, নেক্সটে যাই। নেক্সটে সাসপেনশন পড়ানোর আগে দেখো, আমরা লাস্ট ক্লাসে এই জিনিসটা পড়ছিলাম, 3টা ডাটা আমরা একটু দেখছিলাম। দেখো 3 ধরনের দ্রবণ আমাদের হয়েছিল। তো যদি আমাদের প্রকৃত দ্রবণ, দেখো 3 ধরনের দ্রবণ আমরা পাইছিলাম, একটা ছিল প্রকৃত দ্রবণ। বলো তো প্রকৃত দ্রবণে তোমার হচ্ছে যে আমার কণার আকার কত ছিল? প্রকৃত দ্রবণে কণার আকার কত ছিল? তোমরা বলো যে ভাই প্রকৃত দ্রবণে কণার আকার ছিল লেস দেন 2 ন্যানোমিটার, লেস দেন কত? 2 ন্যানোমিটার। আবার আমরা দেখছিলাম আরেকটা ছিল আমাদের কলয়েড, মানে কলয়েডে কি হইতো, প্রকৃত দ্রবণে যে দ্রবের কণা তার থেকে কলয়েডের আকারগুলো একটু বড় ছিল, তাও এটাকে কিন্তু খালি চোখে দেখা যায় না। যেমন কলয়েডের আকার কত হয়? 2 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর সব থেকে বড় কে ছিল? সব থেকে বড় ছিল সাসপেনশন। সব থেকে বড় ছিল কে? সব থেকে বড় ছিল সাসপেনশন। তাহলে সাসপেনশন এই কণাগুলোর আকার কিরকম হয়? এই কণাগুলোর আকার হচ্ছে গ্রেটার দেন 500 ন্যানোমিটার হয়ে থাকে। তো এই জিনিসটা আমরা কিন্তু ন্যানোমিটারে পড়ছি, বাট অনেক সময় কি হয় জানো, এটা প্রশ্নের মধ্যে তোমার বা এমসিকিউতে সেন্টিমিটারে জিজ্ঞেস করে অনেক সময়। তো সেন্টিমিটার ডাটাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন তোমরা নিশ্চয়ই সবাই জানো যে 1 ন্যানোমিটার এটা ইকুয়াল টু হয়ে থাকে 10 ইনভার্স অফ 9 মিটার হয়ে থাকে। আর সেন্টিমিটারে নিলে আমি কিন্তু এটা 10 ইনভার্স অফ 7 সেন্টিমিটার আমি লিখতে পারি। এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি এখানে, তাই না? তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এটা 2 ন্যানোমিটার না ধরে যদি আমি 1 ন্যানোমিটার ধরতাম, তো এটা কিন্তু খুব একটা বেশি মানে পার্থক্য না। মানে এটাকে এভাবেও লেখা যায়, যে বা দিয়ে এভাবেও লিখতে পারি, যে বা দিয়ে লেস দেন 10 ইনভার্স অফ 7 সেন্টিমিটার, এভাবেও লেখা যায়। বুঝতে পারছো জিনিসটা নাকি বুঝো নেই? অর্থাৎ যে কখন বুঝবা যে তোমার এটা প্রকৃত দ্রবণ হবে? যদি আকারটা, কণাগুলোর আকার 2 ন্যানোমিটার থেকে ছোট থাকে, অথবা 2 ন্যানোমিটার মানে কিন্তু 2 ইন্টু 10 ইনভার্স অফ 7 সেন্টিমিটার, যেটাকে চাইলে শুধু 10 ইনভার্স 7 সেন্টিমিটারও লিখতে পারো, মানে 2 ন্যানোমিটার আর 1 ন্যানোমিটার হলে কাছাকাছি ভ্যালু, সেই জন্য এটাকে লেস দেন 10 ইনভার্স 7 সেন্টিমিটার কিন্তু কি করা হয়েছে আমাদের এখানে বলা হয়েছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর সল কি? সল হচ্ছে এক প্রকারের কলয়েড। কলয়েডের যে 5 প্রকার আছে, 5 প্রকার কলয়েড আছে, 5 প্রকার কলয়েডের মধ্যে একটা প্রকারের নাম হচ্ছে সল। আচ্ছা, এবার দেখো এইখানে যদি এই কলয়েডের, তাহলে আমরা যদি ব্যাসটাকে যদি লিখতে চাই, এই যে সেন্টিমিটারে লিখতে চাই, তাহলে কি হবে এখানে? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 10 ইনভার্স 7 সেন্টিমিটার হতে, 10 ইনভার্স 7 সেন্টিমিটার থেকে, সেন্টিমিটার থেকে, সেন্টিমিটার থেকে 10 ইনভার্স অফ 5 সেন্টিমিটার পর্যন্ত। 10 ইনভার্স অফ কত সেন্টিমিটার পর্যন্ত? 5 সেন্টিমিটার পর্যন্ত। এটাকে এভাবেও লেখা যায়, বুঝছো? মানে একটা হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার, দেখো এই যে 2 ন্যানোমিটারটাকে তাহলে তুমি 1 ন্যানোমিটার ধরে নাও, আর 500টাকে এখানে ওই যে 1000 ন্যানোমিটার ধরে ওই যে এই ভ্যালুটা বের করা হয় আর কি, বুঝছো? 1000 ন্যানোমিটার না, 100 ন্যানোমিটার ধরে এই ভ্যালুটা বের করা হয়। তাহলে 2 ধরনের ডাটাই তোমাকে মনে রাখতে হবে, ন্যানোমিটারের ডাটাগুলোও মনে রাখতে হবে, আবার আলাদা করে সেন্টিমিটারের ডাটাগুলো তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার এই জিনিসগুলো? এই যে 500টাকে 100 ধরা হয়েছে, 100 ধরে সেন্টিমিটারে নেওয়া হয়েছে, আর কিছুই না। আর যদি কি হয় বলো তো, আর যদি আকারটা যদি কি হয়, আর যদি আকারটা যদি 10 ইনভার্স অফ 5 সেন্টিমিটার থেকে বড় হয়, কণার আকার যদি কি হয় 10 ইনভার্স অফ 5 সেন্টিমিটার থেকে যদি বড় হয়, কণার আকার যদি 10 ইনভার্স অফ 5 সেন্টিমিটার থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা সাসপেনশন বলছি। তা আমি বেসিক্যালি এই যে সেন্টিমিটারের ডাটাগুলো তোমাকে ওই দিন দেখানো হয় নাই, একটু সেন্টিমিটার ডাটাগুলো তোমাকে দেখাই দিছি। এই পৃষ্ঠাটা তোলা হলে একটু আমাকে জানো, যদি তোমার এই পৃষ্ঠাটা তোলা হয়ে থাকে তাহলে আমাকে একটু করে জানো কমেন্টে। হোপফুলি সবার তোলা হয়েছে, তাই না ভাই? আজকে লাস্ট লেকচার, হ্যাঁ আজকে লাস্ট লেকচার। ওকে, চলো আমরা এখন সাসপেনশন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম কথা, আমাকে তুমি একটা জিনিস বলো, সাসপেনশন কণাগুলোকে কিন্তু খালি চোখে দেখা যায়। সাসপেনশন কণাগুলো কি করা যায় বলো তো? খালি চোখে দেখা যায়। আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস তোমাকে একটু করে বলি, দেখো মিশ্রণ 2 ধরনের আছে, 2 ধরনের মিশ্রণ আছে। মিশ্রণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। মিশ্রণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি সমসত্ব মিশ্রণ। দেখো একটাকে আমরা কি বলতে পারি? একটাকে আমরা বলতে পারি সমসত্ব মিশ্রণ, আর আরেকটাকে আমরা বলতে পারি অসমসত্ব মিশ্রণ। এই দুটার মধ্যে পার্থক্য কি কেউ জানো? 2 ধরনের মিশ্রণ আছে, একটাকে আমরা বলি সমসত্ব মিশ্রণ, একটাকে আমরা বলি অসমসত্ব মিশ্রণ। এই 2 ধরনের মিশ্রণ বলতে আমরা আসলে কি বুঝি, বা এদের মধ্যে কোনো বেসিক পার্থক্য আছে কিনা, চলো তোমার আমি বুঝাই বলি। দেখো এমন যদি হয় যে ধরো তুমি একটা মিক্সচার তৈরি করছো, ওই মিক্সচারে তুমি যেখানেই যাও না কেন প্রত্যেকটা কম্পোনেন্ট সমান অনুপাতে মিশ্রিত আছে। এটা কিরকম? ধরো আমরা যদি চিন্তা করি এভাবে করে,
যে কথার কথা যে বায়ু একটা কিসের মিশ্রণ, ধরো কথার কথা যদি চিন্তা করি নাইট্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ, মেজর উপাদানগুলোকে নিয়ে চিন্তা করি যদি, তা আমার এখানে যে বায়ুটা পাওয়া যাচ্ছে আইডিয়াল কন্ডিশন যদি ধরি, তাহলে এখানে 78% নাইট্রোজেন থাকবে আর অক্সিজেন থাকবে কত পার্সেন্ট, 21%। তোমার এখানে যে বায়ু পাওয়া যাবে সেখানেও কিন্তু সেম, তাহলে এটা কি ধরনের মিশ্রণ হলো, সমসত্ব মিশ্রণ হলো। মানে ব্যাপারটা কিরকম, যে তুমি একটা যদি মিশ্রণ তৈরি করো, ওই মিশ্রণের প্রত্যেকটা জায়গাতে যদি ওই মিশ্রণটা যাদের দিয়ে তৈরি হবে তাদের অনুপাত যদি সমান থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, তাহলে সেটাকে আমরা বলতে পারি সমসত্ব মিশ্রণ। যেমন চিন্তা করতে পারো তুমি এখানে যদি তুমি পানির মধ্যে যদি লবণ ঢালো, ওইটাকে যদি মিশিয়ে যদি মিক্সচার তৈরি করো, সেটা কিন্তু এক ধরনের সমসত্ব মিশ্রণ হইতে পারে। আর আরেকটা আছে অসমসত্ব মিশ্রণ। ওইটা কিরকম, ওইটা হচ্ছে এক এক জায়গায় কোন একটা মিশ্রণের এক এক জায়গায় মিশ্রণের অনুপাতটা এক এক রকম হবে। তো তুমি খেয়াল করে দেখো এইটা কখন হয়, যদি কণার একটা দ্রবণ যদি প্রকৃত দ্রবণ হয় তাহলে সে হবে সমসত্ব মিশ্রণ। প্রকৃত দ্রবণে কি থাকে, কণার আকারগুলো খুবই ক্ষুদ্র থাকে, তারা একদম দ্রবীভূত অবস্থায় থাকে। বাট কলয়েড আর সাসপেনশনে কণার আকার বড় হওয়ার কারণে এখানে এরা কিন্তু কি তৈরি করে বলতো, অসমসত্ব মিশ্রণ তৈরি করে। কারণ কণার আকার বড়, তো কণার আকার বড় হওয়ার কারণে এরা প্রপারলি কি হইতে পারে না, মিক্সড হইতে পারে না। তো দেখা যায় কোনো জায়গায় বেশি মিক্সড হয়, কোনো জায়গায় কম মিক্সড হয়, এই জন্য এখানে অসমসত্ব মিশ্রণ দেখা যায়। তার মানে এটা আমরা মনে রাখবো যে প্রকৃত দ্রবণ বা এই যে প্রকৃত দ্রবণটা এটা কিন্তু সমসত্ব মিশ্রণ তৈরি করে। আর কলয়েড আর সাসপেনশন, কলয়েড আর সাসপেনশন, কলয়েড আর সাসপেনশন এই দুইটা কিন্তু অসমসত্ব মিশ্রণ তৈরি করে। সাসপেনশন অসমসত্ব মিশ্রণ তৈরি করে। একটু করে আমাকে জানাও এই জিনিসটা বুঝতে পারছো কিনা। তাহলে মিশ্রণ আমরা দুই প্রকার বললাম, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তাহলে এখানের মধ্যে কি হয় বলতো, হ্যাঁ এখানের মধ্যে কি হয়, এখানে ওই প্রকৃত দ্রবণটা সমসত্ব মিশ্রণ তৈরি করে আর সাসপেনশন আর কলয়েড অসমসত্ব মিশ্রণ তৈরি করে। হোপফুলি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা এবার আরেকটা জিনিস তুমি চিন্তা করে দেখো, সেটা হইলো যেহেতু সাসপেনশনের কণাগুলোর আকার অনেক বড়, তাহলে ডেফিনেটলি কণাগুলোর ভরও বেশি হবে। তো তুমি যদি এখানে ধরো কিছু সাসপেনশন কণাকে নিছো, এখানে ধরো কিছু সাসপেনশন আছে, এখন তুমি চিন্তা করে দেখো যেহেতু এগুলো কণাগুলোর ভর অনেক বড়, তাহলে এটাকে যদি একটি স্থির অবস্থায় রেখে দাও, তাহলে এদের ভর বেশি হওয়ার কারণে আর আকার বড় হওয়ার কারণে একটা সময় কি এরা নিচে গিয়ে পতিত হবে না, এই কণাগুলো কি হবে, নিচে গিয়ে পতিত হবে। নিচে গিয়ে কি হবে বলতো, পতিত হবে, মানে আলটিমেটলি নিচে গিয়ে জমা হবে, নিচে গিয়ে জমা হবে। এইটাকে কাজে লাগায় একটা জিনিস করা হয়, চলো সেটা কি দেখি, দেখার চেষ্টা করি। দেখো ফার্স্ট আগে এখানে সাসপেনশনের ডেফিনেশন দিছে, কি বলছে, যে যদি ব্যাসটা কি হয় 500 ন্যানোমিটার থেকে যদি বড় হয়, 500 ন্যানোমিটার থেকে যদি বড় হয় তাহলে এটাকে সাসপেনশন বলে। দেখো বলছে কি, দীর্ঘদিন ধরে রেখে দিলে সাসপেনশনের কঠিন বস্তুগুলো কণাগুলো কি হয় বলতো, ধীরে ধীরে তলায় কিন্তু পৃথক হয়ে জমতে থাকে, যেহেতু এদের ভর বেশি। সাসপেনশনের একটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে রক্ত। সাসপেনশনের সব থেকে ভালো উদাহরণ কি, রক্ত। রক্তকে তুমি যদি একটা কাঁচনলের মধ্যে রেখে দাও, রক্তকে যদি কি করে একটা কাঁচনলে রেখে দাও, তাহলে রক্তের সিরাম তরলের মধ্য থেকে ডাব্লিউবিসি আরবিসি কণাগুলো কি হবে, মানে হোয়াইট ব্লাড সেল আরবিসি কণাগুলো কি হবে বলতো, এগুলো নিচে কিন্তু জমতে থাকে, এগুলো নিচে জমতে থাকে। ডাক্তারি পরীক্ষায় এই যে রক্তের এসআর সেডিমেন্টেশন রেট পরীক্ষা করে দেখা হয়। ঠিক আছে, সাসপেনশন হচ্ছে কি এটা মানে, তাহলে এটা একটু করে মনে রাখতে পারো যে কলয়েড এবং সাসপেনশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কণার ব্যাসার্ধ ও পাত্রের তলায় জমা পড়বে বা পদক্ষেপ সৃষ্টি করবে কিনা। কলয়েড কণাগুলো সাধারণত নর্মালি ওই দ্রবণেই থাকে, আর সাসপেনশনগুলো কি হয়, তারা তোমার হচ্ছে যেদের আকার এবং ভর বেশি হওয়ার কারণে নিচে জমতে থাকে। সো এই প্রপার্টিকে কিন্তু কাজে লাগানো হয় কোথায় বলো তো, রক্তের বিভিন্ন টেস্ট করার সময় কাজে লাগানো হয়। ওকে, সেই জিনিসটা তুমি একটু করে বুঝছো কিনা আমাকে এই পৃষ্ঠাটা জানো। সবাইকে এই পৃষ্ঠাটা আমরা বুঝতে পারছি, সবাই এই পেজটা কি সবাই বুঝতে পারছি, ভেরি গুড। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে দিই। নেক্সটে বলতেছে সাসপেনশনের তাৎপর্য এবং ভূমিকা। দেখো এটার ভূমিকা, প্রথম কথা সাসপেনশনের কণার আকার কি হবে, কণার আকারটা 10⁻5 সেন্টিমিটার থেকে বড় হবে। আর কোন একটা সাসপেনশনের কণার আকার যদি কি হয় 10⁻3 সেন্টিমিটার থেকেও যদি বড় হয়, তখন এটাকে খালি চোখেই দেখা যাবে, তখন এটাকে কি হবে, খালি চোখে দেখা যাবে, তখন এটাকে খালি চোখে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা আর ওষুধ শিল্পে সাসপেনশনের গুরুত্ব অনেক বেশি হয়ে থাকে, এগুলো একটু তোমরা রিডিং করে নিবা। যেমন সাসপেনশন অবস্থায় ওষুধের কার্যকারিতা বজায় থাকে, সাসপেনশন ওষুধের তিক্তগুণ দূর করে থাকে। কেমন, আচ্ছা যেমন এই অন্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট, ইমেজিং কাজে বেরিয়াম সালফেট ইউজ করা হয়। আর এটা একটা কি, এটা একটা সাসপেনশন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আসছে। মানে বললাম তো আজকের যে পড়াগুলো বেশিরভাগ পড়াই তোমার রিডিং দিতে হবে, তোমার নিজে পড়তে হবে। মানে আমি এই জিনিসগুলো তোমাকে দেখাই দিচ্ছি, বাট তোমাকে যদি আমি বলি তুমি বই থেকে পড়ে নাও, তুমি পারবা না। কেন পারবা না, কারণ বইয়ে অনেক ইনফরমেশন, সব ইনফরমেশন ইম্পর্টেন্ট না, যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট আমি স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাই দিচ্ছি এখানে। আর এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো সবুজ দাগ দেওয়া, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো হলুদ দাগ দেওয়া, আর যেগুলো প্রিভিয়াসলি মেডিকেল পরীক্ষা আসে সেগুলো লাল দাগ দেওয়া আছে। বলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং H2 এর মিশ্রণকে কি বলে? আমি তোমাকে অলরেডি বলে আসছি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর যে H2O আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা কি? এটা একটা সল না? এক প্রকারের কি হয়ে থাকে? এক প্রকারের সল হয়ে থাকে। এটা কি হয়ে থাকে? এক প্রকারের সল হয়ে থাকে। আর সল জিনিসটা কি? সল জিনিসটা হচ্ছে এক প্রকারের কলোয়েড। সল জিনিসটা হচ্ছে এক প্রকারের কলোয়েড। তাহলে এটা কি হয়ে থাকে? এটা হবে কলোয়েড। এটা হবে কি? এটা হবে কলোয়েড হবে। ঠিক আছে? তারপর সাসপেনশন কি জিনিস? সাসপেনশন কি সমসত্ব নাকি অসমসত্ব? সাসপেনশন হচ্ছে অসমসত্ব মিশ্রণ। সাসপেনশন কি মিশ্রণ? অসমসত্ব মিশ্রণ। তারপর যাই, বলো অ্যারোসল এই সাসপেনশনে বিস্তার মাধ্যম কোনটা? আমরা বলছিলাম অলরেডি অ্যারোসলে কিন্তু কি থাকে? অ্যারোসলে বিস্তার মাধ্যম হিসেবে গ্যাসীয় মাধ্যম থাকে। তুমি যদি লক্ষ্য করে দেখো, এই যে দেখো এই বিষটা আমি তোমাকে দেখাইছি, এই যে প্রথম যে কলয়েডের প্রকারভেদ ছিল, এই দেখো এখানে, এই দেখো অ্যারোসল, এখানে কিন্তু বিস্তার মাধ্যম হিসেবে কে থাকে? গ্যাস হিসেবে, গ্যাসটা বিস্তার মাধ্যম হিসেবে থাকে, যেখানের মধ্যে ওই যে কঠিন দ্রব বা তরল দ্রব থাকতে পারে। কেমন? তাহলে অ্যারোসলে কি বিস্তার মাধ্যম হিসেবে কে থাকে বলো তো? গ্যাস থাকে। অ্যারোসলে বিস্তার মাধ্যম হিসেবে গ্যাস থাকে। দুধ কি জিনিস? দুধ হচ্ছে, দেখো ভালো করে মনে রাখবা, দুধ হচ্ছে তোমার কি? দুধ হচ্ছে ইমালশন। দুধ হচ্ছে ইমালশন। আচ্ছা, আর দুধের একটা জিনিস আমি তোমাকে বলি, দুধে বেসিক্যালি কি থাকে বলো তো? বলতে পারবা? দুধে বেসিক্যালি তেল বা চর্বি থাকে, এর সাথে পানি থাকে। এর সাথে কি থাকে? এর সাথে পানি থাকে। এখন এরা কি পরস্পর মিশ্রণীয় নাকি অমিশ্রণীয় বলতে পারবা? তেল, চর্বি আর পানি, এরা কি পরস্পর মিশ্রণীয় নাকি অমিশ্রণীয় বলতে পারবা? তেল, চর্বি আর পানি, এরা কিন্তু তুমি দেখছো, তুমি যদি কখনো পানির উপর যদি তেল ঢালো, দেখবা যে এরা কিন্তু মিশ্রণীয় না। এরা কি? এরা হচ্ছে দুইটা, আমরা বলতে পারি অমিশ্রণীয় তরল। এটা কি? এটা হচ্ছে অমিশ্রণীয় তরল। তো যেহেতু এটা অমিশ্রণীয় তরল, ভালো করে মনোযোগ দাও, যেহেতু এটা অমিশ্রণীয় তরল, তাহলে তো খুব সহজেই এই যে দুধের পানি থেকে তেল চর্বিটা ইজিলি বের করে ফেলা পারা যাবে। মানে আমি তোমাকে বলি, দেখো ধরো নর্মাল অবস্থায় তুমি চিন্তা করো, ধরো এখানে যদি তুমি একটা পাত্র নাও, এখানে যদি কিছু পানি রাখো, আর এখানে তুমি যদি কিছু কেরোসিনকে নাও, তাহলে তো পরস্পর পৃথক অবস্থায় থাকে। তো এটাকে জাস্ট আরেকটা পাত্রে ঢেলে এই দুটো উপাদানকে আলাদা করে ফেলতে পারবা না? পারবা। কিন্তু দুধের ক্ষেত্রে তো এরকম ঢেলে ঢেলে পানি আর তেল চর্বিকে আলাদা করা যায় না। মানে যায়, অন্য প্রসেস আছে, বাট সাধারণভাবে তো যাচ্ছে না। এর কারণ কি? মানে দুধ একটা স্টেবল, আমরা বলতে পারি স্টেবল কলয়েড। আমরা কি বলতে পারি? দুধ হচ্ছে কি? একটা স্টেবল কলয়েড, মানে স্থায়ী 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 কলয়েড, তাই না? দুধ তো একটা স্থায়ী কলয়েড। বাট এরা তো পরস্পর অমিশ্রণীয়। অমিশ্রণীয় হইলে তো সেটা আনস্টেবল হওয়া উচিত ছিল, এদিকে পৃথক করে ফেলা দরকার ছিল। এরা অমিশ্রণীয় হইলেও একটা, মানে ধরো এক ধরনের পদার্থ আছে যাকে ইমালসিফায়ার বলে। এক ধরনের পদার্থ আছে যাকে কি বলে? ইমালসিফায়ার বলে। এই যে দুধের মধ্যে একটা প্রোটিন থাকে, এই দুধের মধ্যে একটা প্রোটিন থাকে, এই প্রোটিনটা দুধের মধ্যে আসলে বেসিক্যালি তিনটা প্রোটিন থাকে দুধের মধ্যে। এর মধ্যে একটা প্রোটিনকে আমরা বলি কেসিন। একটা প্রোটিনকে আমরা কি বলি? দুধের একটা প্রোটিন থাকে যার নাম কি? কেসিন। থেকে কেজিন দিয়েও লেখা হয়, বা এটাকে কেসিনও বলা হয়, বুঝছো? আর আরেকটা থাকে হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন আবার দুই প্রকার হয়। তাহলে দুধের মধ্যে কি থাকে? দুধের মধ্যে একটা প্রোটিন থাকে যার নাম কি? যার নাম হইতেছে, আমাদের এখানে দেখো যার নাম কি? যার নাম হচ্ছে এই যে কেজিন বা কেসিনও বলে, যাই হোক। এইটা ইমালসিফায়ার হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে? এটা কাজ করে ইমালসিফায়ার হিসেবে। এটা কাজ করে ইমালসিফায়ার হিসেবে। আর ইমালসিফায়ার জিনিসটা কি? ইমালসিফায়ার হচ্ছে এমন একটা কেমিক্যাল বা এমন একটা পদার্থ যেটা দুইটা অমিশ্রণীয় তরলের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে বা একটা ব্রিজ হিসেবে কাজ করে, যেটা কি করতে মানে না, মানে স্টেবল সিস্টেম দান করে। বুঝতে পারতেছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই বলো তো একটু করে। ইমালসিফায়ারের কাছ থেকে, মানে দেখো দুধ তো তেল, চর্বি আর পানি দিয়ে গঠিত, তাহলে এটা তো পরস্পর অমিশ্রণীয়, বাট দেখে তো তাহলে পৃথক করে ফেলা উচিত, মানে ইজিলি পৃথক করে ফেলতে পারবো। বাট ইজিলি তো পৃথক হয় না। তুমি যদি এক পাত্র থেকে আরেক পাত্রে দুধ ঢালো, তো এখানে কি তেল, চর্বি আর পানি আলাদা হয়ে যায়? না, দুধ তো দুধই থাকে, তাই না? মানে এটা একটা স্টেবল, মানে কলয়েড বলতে পারি। হ্যাঁ, এটাকে পৃথক করা যায় তাপ দেওয়ার মাধ্যমে বা পাস্তুরাইজেশন করে, এগুলো পৃথক করা যায়, দেখবো আমরা জিনিসগুলো, বাট সাধারণভাবে তো যাচ্ছে না। এটার মানে কারণ কি? এটা স্থায়ী কলয়েড, আর এটাকে স্থায়িত্ব দান করে কে? এই যে ইমালসিফায়ার হিসেবে কে কাজ করে? দুধের একটা প্রোটিন যেটার নাম হচ্ছে আমাদের কেজিন বা কেসিন বলে এটাকে। দুধের দুই টাইপের প্রোটিন থাকে, একটাকে আমরা বলি কেসিন, আর একটাকে আমরা বলি হোয়ে প্রোটিন। কেসিন থাকে প্রায় 82%, আর হোয়ে প্রোটিন থাকে প্রায় 18% মতো। আমাকে একটু করে জানাও এতটুকু এখানে বোঝা গেছে কিনা সবাই। তাহলে দুধ কি জিনিস? তাহলে দুধ হচ্ছে ইমালশন। তাহলে ইমালশন কি? এটা হচ্ছে কলয়েড, এটা এক প্রকারের কলয়েড। এটা দুধ কিন্তু এক প্রকারের কলয়েড।
তাহলে দুধ কি জিনিস? দুধ হচ্ছে একটা কলোয়েড বা ইমালশন টাইপের একটা কলোয়েড। ক্লিয়ার সবার এটা? একটু করে আমাকে জানাও তো এই জিনিসটা বুঝতে পারছি কিনা আমরা সবাই? হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সটে চলো যাই আসো। আচ্ছা, পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? পানিতে ময়দার মিশ্রণটি কি হবে? সাসপেনশন হবে। কারণ এখানে দেখুন ময়দার কণাগুলো আকার বড় হবে, এটা ময়দার মিশ্রণটা সাসপেনশন হবে, ঠিক আছে? তারপর কলয়েড কণার আকার কত? 2 থেকে 500 ন্যানোমিটার। কলয়েড কণার আকার হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার। তারপর যদি আমরা যাই, দেখো সাসপেনশন, কঠিন কণার আকার কত? সাসপেনশনের আকার কত? আমি তোমাকে অলরেডি বলছিলাম সেন্টিমিটার হলে কি হবে বলতো? গ্রেটার দেন 10 ইনভার্স অফ 5 সেন্টিমিটার হবে, মানে 10 ইনভার্স অফ 5 থেকে বড় হবে। তো প্রথমটা কি দিচ্ছে এখানে? প্রথমটা বলছে 10 ইনভার্স অফ 7 থেকে ছোট, না এটা হবে না। এটা তো হচ্ছে যে কলয়েডের আকার, বাট এটা তো সাসপেনশনের আকার জানতে চাইছে। সাসপেনশনের আকার হচ্ছে এটা 10 ইনভার্স অফ 4 থেকে 10 ইনভার্স অফ 1। মানে এটা কিন্তু এই যে দেখো এই ভ্যালুগুলা, এই যেখানে যে দুটো ভ্যালু লেখা আছে, একটা হচ্ছে 10 ইনভার্স অফ 4 আর আরেকটা হচ্ছে 10 ইনভার্স অফ 1। এই দুইটাই কিন্তু কি বলতো? এই দুইটাই কিন্তু কার থেকে বড়? এটা থেকে বড়, এটা থেকে বড়। ঠিক আছে, তাহলে এটা আনসার হবে সি। বুঝছো এটা সবাই? একটু করে আমাকে জানাও বুঝছো কিনা। হ্যাঁ, ঠিক আছে। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। বলতেছে 1 থেকে 100 ন্যানোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কণার নাম কি? দেখো, কারো যদি ব্যাসার্ধ 1 থেকে 100 ন্যানোমিটার হয় তাকে আমরা বলি কলয়েড। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি কলয়েড বলে থাকি। তারপর কলয়েডে কণার আকৃতি কিরকম হয় সেন্টিমিটারে জানতে চাইছে, তাহলে 10 ইনভার্স অফ 7 থেকে 10 ইনভার্স অফ 4। ওই আমি তোমাকে বললাম তো সেন্টিমিটার অনেক সময় জানতে চাইতে পারে। আচ্ছা, বলতেছে এরপরে দেখো যে আমার একটি অন্ধকার ঘরে সরু ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে আলোক রশ্মির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আলোক বিন্দু দেখা যায়। মানে কিরকম? ধরো এটা একটা অন্ধকার ঘর, এটা অন্ধকার ঘর। এখন অন্ধকার ঘরের মধ্যে যদি একটা সরু ছিদ্র থাকে, চিন্তা করো তো, ধরো এখানে একটা সরু ছিদ্র আছে। তো সরু ছিদ্র থাকলে কি হয় বলতো? এখানে যদি তোমার সূর্যের আলো প্রবেশ করে, এখানে যদি তোমার কি হয়, সূর্যের আলো যদি এখান থেকে প্রবেশ করে, ধরো এটা হচ্ছে সূর্যের আলো, সূর্য আঁকে কিভাবে, ওকে, ধরো এটা এখান থেকে সূর্যের আলো প্রবেশ করছে। তো সূর্যের আলো যখন প্রবেশ করে তখন তোমার কি হয়? এই এখানে রুমের মধ্যে যতগুলো ধুলাবালি থাকে সেগুলো দৃশ্যমান হয় না। সেগুলো কি হয়? দৃশ্যমান হয় না, মানে আলোর গতিপথটাকে তুমি দেখতে পাও না। বলো তো কি দেখতে পাও? আলোর গতিপথটাকে তুমি দেখতে পাও। এখানে আসলে ধূলিকণাগুলো কি হিসেবে কাজ করে বলো তো? কলয়েড কণা হিসেবে কাজ করে, যেই জন্য টিন্ডাল ইফেক্ট দেখা যায়। কি দেখা যায়? টিন্ডাল ইফেক্ট দেখা যায়। তো বলছে এই এরূপ আলোক বিন্দু সৃষ্টি হওয়ার কারণ নয় কোনটি? কারণ নয় কোনটি? তাহলে এই যে ধূলিকণাগুলো কিন্তু কলয়েড হিসেবে কাজ করে। এখানে যে ধূলিকণাগুলো আছে এরা কিন্তু কি হিসেবে কাজ করে বলতো? এটা কিন্তু কলয়েড হিসেবে কাজ করে। এইখানে আসলে কি দেখা যায়? এই যে আলোক কণাগুলোর আলোর গতিপথ দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু তুমি টিন্ডাল ইফেক্ট দেখতে পাচ্ছ। বেসিক্যালি এখানে কোন ইফেক্ট দেখতে পাচ্ছ? টিন্ডাল প্রভাব। তোমাকে গত ক্লাসে এটা পড়াইছি, টিন্ডাল প্রভাব দেখতে পাচ্ছ। তাহলে ধূলিকণার সাইজ এটা এটার ভিতরে থাকে, এটা তো কারণ, এটা তো কারণ নয় বলছে। এটা এটা সঠিক, এটাও সঠিক, কিন্তু বায়ু এবং ধূলিকণার সমসত্ব মিশ্রণ, এটা কি সঠিক? না, এটা সঠিক না। কারণ এই যে কলয়েডগুলো কি হয় বলতো? অসমসত্ব মিশ্রণ হয়। কলয়েডগুলো কি হয়ে থাকে? অসমসত্ব মিশ্রণ হয়ে থাকে, তাহলে এটা হবে না। তারপর যাই আসো, বলতেছে কোনটা সাসপেনশন দ্রবের কণার ব্যাস? সাসপেনশনের কণার ব্যাস কত হবে বলো? সাসপেনশন হচ্ছে 10 ইনভার্স অফ 5 সেন্টিমিটার থেকে বড় হবে, এটা হচ্ছে আমার সাসপেনশনের ব্যাস। তারপর জুতার কালি এটা কি ধরনের কলয়েড? এটা হচ্ছে জেল ছিল, মনে আছে কি না? জেল ছিল, জেল। ঠিক আছে, ওই যে দই, পনির, ওগুলো কিন্তু জেলই ছিল, তাই না? তারপর দুধ হচ্ছে এক প্রকার, দুধ কি জিনিস? দুধ হচ্ছে ইমালশন। দুধ কি জিনিস? দুধ হচ্ছে ইমালশন। কিন্তু অনেক পরীক্ষায় আসে, বুঝছো? এগুলো ভালো করে পড়তে হবে। বলো কোনটা কলয়েড ইমালশন নয়? ইমালশন নয় কোনটি বলো তো? ইমালশন নয় হচ্ছে দধি, দই। দই এটা কিন্তু কি ছিল? এই যে দেখো দই, দধি বা দই যেটা ছিল, দধি বা দই, দেখো দধি বা দই, এই জন্যই বলছি তুমি এটি স্ক্রিনশট নিয়ে রাখো। এই দেখো দধি বা দই, এটা কিন্তু কি ছিল? জেল ছিল, এটা কিন্তু ইমালশন না। দুধ, শ্যাম্পু, ক্রিম এগুলো হচ্ছে ইমালশন। দুধ, শ্যাম্পু, ক্রিম এগুলো হচ্ছে ইমালশন। ঠিক আছে, দুধ, শ্যাম্পু, ক্রিম এগুলো হচ্ছে ইমালশন। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তারপর যাই, এবার আমরা আলোচনা করব এই যে আমাদের ধরো তোমার হচ্ছে কলয়েড পড়লাম, দ্রবণ, প্রকৃত দ্রবণ পড়লাম এবং সাসপেনশন পড়লাম, এগুলোর মধ্যে কি কি বেসিক পার্থক্য আছে? একদম ইজি পার্থক্য। দেখো আমি তোমাকে ধরাই দিই, দেখো তোমাকে আমি চলো ধরাই দিই। প্রথমে এই যে ফার্স্টে এখানে কি লিখতেছি আমরা? দ্রবণের ব্যাপারে এখানে লিখতেছি, কলয়েডের ব্যাপারে এখানে লিখতেছি, আর সাসপেনশনের ব্যাপারে এখানে লিখতেছি। দেখো ফার্স্টে এই যে দ্রবণ, এটা কি হয়ে থাকে? সমসত্ব। কিন্তু কলয়েড কি? অসমসত্ব। আবার সাসপেনশনে কি? অসমসত্ব। এই আকারটা তুমি 1000 বার পড়ছো, এই আকারগুলো তুমি 1000 বার পড়ছো। এগুলোকে সাধারণত দেখা যায় না। সাধারণত কি হয়? এগুলোকে দেখা যায় না, এগুলোকে আলট্রা মাইক্রোস্কোপ লাগে কলয়েডকে দেখতে। আর সাসপেনশনের ক্ষেত্রে কি হয়? নর্মালি যদি 10 ইনভার্স 3 সেন্টিমিটার থেকে বড় হয় তাহলে খালি চোখেই দেখা যায়, তাহলে খালি চোখেই দেখা যায়, অথবা সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায়, আলট্রা মাইক্রোস্কোপ লাগে না।
দেখো একমাত্র কলয়েড কণাগুলার মধ্যেই ব্রাউনীয় গতি আছে, কলয়েড কণাগুলার মধ্যে কি আছে, ব্রাউনীয় গতি আছে। বাট এই যে আমার কি বলে এটার নাম, দ্রবণের কণাগুলোর মধ্যে ব্রাউনীয় গতি নেই, কারণ এগুলো আকার বেশি ছোট। আবার সাসপেনশনের মধ্যে কিন্তু কিনে বলো তো ব্রাউনীয় গতি নাই। ব্রাউনীয় গতি শুধুমাত্র কার বৈশিষ্ট্য, শুধুমাত্র কলয়েডের বৈশিষ্ট্য। দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট, একটা হচ্ছে ব্রাউনীয় গতি। এরা হচ্ছে শুধুমাত্র কলয়েডের বৈশিষ্ট্য, এগুলো বাকিগুলোর বৈশিষ্ট্য না। এরা টিন্ডাল প্রভাব দেখায়, এরা টিন্ডাল প্রভাব দেখায়। বুঝতে পারছো জিনিসটা? টিন্ডাল প্রভাবের ফলে কি হয়, তুমি আলোর গতিপথটাকে দেখতে পাও। তাহলে টিন্ডাল ইফেক্ট শুধুমাত্র কে দেখাবে, ব্রাউনীয় গতি। আর এই যে আমার দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই যে কলয়েডের বৈশিষ্ট্য আছে প্রপারলি দুইটা, মানে স্পেশাল বৈশিষ্ট্য। একটা হচ্ছে ব্রাউনীয় গতি, একটা হচ্ছে ব্রাউনীয় গতি, আর একটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট, আর একটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। এই যে এই দুইটা জিনিস, এরা ছাড়া কেউ দেখায় না। কলয়েড ছাড়া এই দুইটা জিনিস কেউ দেখাবে না, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। এটা কি বোঝা গেছে সবার? আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটে চলে যাই। নেক্সট আমাদের যে টপিকটা আছে তার নাম হচ্ছে আমাদের কোয়াগুলেশন। এটা একটু বোঝার টপিক আছে, মানে যেগুলো যেগুলো বোঝার আমি তোমাকে বলবো, এটা একটু বোঝার টপিক আছে কোয়াগুলেশনটা। তো চলো কোয়াগুলেশন কি জিনিস সেটা আমি তোমাকে একটু বুঝাই বলি। আসো কোয়াগুলেশন জিনিসটা কি। দেখো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে ধরো একটা কলয়েডের মিশ্রণ নিয়ে আসো, একটা কাজ করি আমরা এখানে, ধরো আমরা একটা মিশ্রণ নিচ্ছি যেখানে কলয়েড আছে, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা বিকার, একটা পাত্রকে নিলাম, কেমন? আমরা ধরো দেখ একটা এখানে বিকার বা পাত্রকে, চলো নি কোয়াগুলেশন জিনিসটাকে আমি তোমাকে বুঝাই বলি। আচ্ছা, প্রথম কথা এখানে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, আমাদের যে কলয়েড কণাগুলো থাকে তারা সাধারণত চার্জিত কণা হয়। সাধারণত কি হয় আমি তোমাকে একটু করে বুঝাই বলি। আমাদের যে কলয়েড কণাগুলো থাকে, এই যে কলয়েড যে কণাগুলো থাকে, এরা সাধারণত কি হয়, চার্জিত কণা হয়। এরা চার্জিত কণা হবে, সাধারণত এরা চার্জিত কণা হয়। তার মানে এরা হয় পজিটিভ চার্জে চার্জিত হবে বা এরা নেগেটিভ চার্জে চার্জিত হবে। তাহলে কলয়েড কণাগুলো কি থাকে, কলয়েড কণাগুলো সাধারণত চার্জিত কণা হয়। তার মানে তারা হয় পজিটিভ চার্জে চার্জিত থাকবে, তারা না হয় নালে নেগেটিভ চার্জে চার্জিত থাকবে। ওকে, আচ্ছা এখানে কাহিনী কি হয় দেখো, ধরো এখানে আমি একটা কলয়েড কণাকে নিচ্ছি, ধরো যাক এখানে একটা কলয়েড কণা নিলাম, এই জায়গায় ধরো একটা কলয়েড কণা আছে, ধরো এই জায়গায় একটা কলয়েড কণা আছে, তারপর ধরো এই জায়গায় একটা কলয়েড কণা আছে, কেমন? তারপর ধরো যাক এই জায়গায় তোমার একটা কলয়েড কণা আছে। তাহলে এগুলো হচ্ছে কলয়েড কণা। তাহলে এগুলো কি, এগুলোকে আমি বলতে পারি, এই যে দেখো এগুলোকে আমি বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের, আমরা যদি লক্ষ্য করি দেখো এটা হচ্ছে আমাদের বিস্তারণ মাধ্যম। দেখো মনে পড়ে কিনা, দুইটা ফেস ছিল, এটা হচ্ছে বিস্তারণ মাধ্যম, আর এটা হচ্ছে আমার কলয়েড কণা, বা আমরা বলতে পারি বিস্তারিত বস্তু কণা। বিস্তারিত বস্তু কণা আমরা বলতে পারি। তো আমরা যেটা বললাম যে আমার কলয়েড কণাগুলো চার্জিত হয়ে থাকে, এটা নেগেটিভ চার্জও হইতে পারে, পজিটিভ চার্জও হইতে পারে। ধরা যাক এরা নেগেটিভ চার্জে চার্জিত আছে, ধরা যাক এরা কি চার্জে চার্জিত, ধরা যাক এরা নেগেটিভ চার্জে চার্জিত। আচ্ছা বলো তো, নেগেটিভ চার্জে চার্জিত যেহেতু, তাহলে এই কণাটা আর এই কণাটার মধ্যে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? এই দুই কণার মধ্যে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? ডেফিনেটলি, যেহেতু এরা সমধর্মী চার্জে চার্জিত, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে। তাহলে এদের মধ্যে বিকর্ষণ হইলে এরা কিন্তু জীবনও কাছাকাছি আসবে না, এরা কিন্তু জীবনও কি হবে না, কাছাকাছি আসবে না। আর কাছাকাছি না আসলে এরা দূরে দূরে থাকবে। এদের মধ্যে কি জমাট বাঁধা পসিবল? এদের মধ্যে জমাট বাঁধা পসিবল না। তাহলে জমাট না বাঁধলে এরা কি নিচে পড়বে? না, কারণ জমাট বাঁধলে না জিনিসটা ভারী হবে, আর ভরের কারণে তখন নিচে পড়ে যাবে, তাই না? ওজনের কারণে তখন নিচে পড়বে। কিন্তু এরা তো ভাই সবাই সমধর্মী চার্জে চার্জিত, তাহলে এদের মধ্যে তো পরস্পরের মধ্যে বিকর্ষণ কাজ করতেছে। তাহলে এরা তো সবসময় দৌড়াদৌড়ি করবে, এরা তো পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ নাই, তাহলে এরা জমাট বাঁধবে না। আর জমাট না বাঁধার কারণে কি হবে, এরা অদক্ষিপ্ত হবে না। এটা একটা স্থায়ী সিস্টেম হবে বা স্টেবল সিস্টেম হবে। বুঝতে পারছো? যদি অদক্ষেপ পড়ে যাইতো তাহলে জিনিসটা তো স্টেবল না, বাট যেহেতু অদক্ষেপ পড়তেছে না তাহলে জিনিসটা কিন্তু স্টেবল। তাহলে এখানে কি হয়, কলয়েড কণাগুলা এরা চার্জিত কণা হয়ে থাকে এবং এরা সবাই সমধর্মী চার্জে চার্জিত হয়। এরা কি হয়, সবাই সমধর্মী চার্জে চার্জিত হয়। এই কারণে কি হয়, যেহেতু চার্জিত কণা এবং কলয়েড কণাগুলা সমধর্মী চার্জে চার্জিত, সমধর্মী চার্জে চার্জিত, তাই এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে বিকর্ষণ থাকে। কণাগুলোর মধ্যে বিকর্ষণ থাকে। ওকে, এইবার তুমি চিন্তা করো তো, তুমি যদি এটাকে নিচে অদক্ষেপ ফেলতে চাও বা কলয়েড সিস্টেমটাকে ব্রেকডাউন করতে চাও, মানে কলয়েড সিস্টেমটাকে ভেঙে দিতে চাও, মানে তুমি চাচ্ছ যে এখানে যে কলয়েড সিস্টেমটা দাঁড় করাইছি, মানে এখানে যে একটা স্টেবল সিস্টেম আছে, কেউ কারোর সাথে আকর্ষণ করতেছে না, তারপর কেউ জমাট বাঁধতেছে না, কেউ নিচে অদক্ষিপ্ত হচ্ছে না, কলয়েড কণাগুলো ব্রাউনীয় গতির মাধ্যমে দৌড়াদৌড়ি করতেছে, আর তুমি চাইতেছো
যে এই কলেট সিস্টেমটা একটা ব্রেকডাউন ঘটুক। কিভাবে ব্রেকডাউন হইতে পারে বা কিভাবে কলেট সিস্টেমটা ব্রেক হইতে পারে বা ভাঙতে পারে বলতো? যদি কি হয় কোনো কারণে এই কলেট কণাগুলো যদি নিচে অধক্ষিপ্ত হয়, এই কলেট কণাগুলো যদি নিচে অধক্ষিপ্ত হয়, তাহলে কলয়েডের স্থায়িত্বটা কি হবে বলতো? বিনষ্ট হবে। তো এখন এটাকে কিভাবে ব্রেক করতে পারি আমরা বলতো? আমরা ব্রেক করার জন্য একটা কাজ করতে পারি। ধরো এখানে কলয়েড কণাগুলো যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, তাহলে আমরা যেটা করব, আমরা এখানে কিছু পজিটিভ চার্জ যুক্ত করতে পারি। আমরা বাইরে থেকে কিছু কি যুক্ত করতে পারি? পজিটিভ চার্জের কণা যুক্ত করতে পারি বাইরে থেকে। আমরা ধরা যাক এমন হতে পারে আমি এখানে সোডিয়াম প্লাস যুক্ত করলাম, পজিটিভ চার্জের কণা যুক্ত করলাম। তাহলে এই পজিটিভ চার্জটা সে তখন কি করবে? এই যে নেগেটিভ অংশটা, এটাকে কি আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে বলতো? এই যে পজিটিভ চার্জের কণা যদি যুক্ত করো, দেখা যাবে এরা পরস্পর যুক্ত হয়ে আকর্ষিত হবে। এই পজিটিভ চার্জের কণাগুলো কি হবে? পরস্পর এখানে যুক্ত হয়ে আকর্ষিত হয়ে যাবে। এই নেগেটিভের সাথে সে এখানে সে যুক্ত হয়ে একটা আকর্ষণ তৈরি করবে, আকর্ষিত কণা তৈরি করবে। কথাটা কি বোঝা গেছে নাকি? দেখো জিনিসটা আরেকবার বুঝাই বলতেছি। দেখো মানে এরা তো নেগেটিভ কণাগুলো যখন ছিল, এরা তো পরস্পরকে বিকর্ষণ করতেছিল, ফলে এরা দূরে দূরে ছিল। বাট যখনই তুমি কি করবে, এখানে পজিটিভ চার্জিত কণা যুক্ত করবা, তখন ওই পজিটিভ চার্জটা কণাগুলো এসে কি করবে বলো তো? এখানে এই কলয়েডের যে কণাগুলো আছে তাদেরকে নিয়ে সে একটা কিন্তু ধরো তোমার কি করে ফেলবে বলো তো? জমাট বেঁধে ফেলবে বা আকর্ষিত করে ফেলবে। আকর্ষিত করার পরে কি হবে বলো? আকর্ষিত করার পরে যে ঘটনাটা ঘটবে, এরা কিন্তু আস্তে আস্তে সবাই নিচে কিন্তু জমা হয়ে যাবে। মানে এদের মধ্যে কিন্তু আর বিকর্ষণটা নাই। দেখো এই যে তুমি আমাকে বলো, এই যে এই পজিটিভ চার্জটা আসার ফলে এই পজিটিভ চার্জটা এই নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করে দিছে না? আর নিউট্রাল করার ফলে কি হয়েছে বলো তো? তার মানে জিনিসটা কি হয়ে গেছে? তখন এটা জমাট বেঁধে গেছে এবং নিচে কিন্তু এসে অধক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে নিচে কি হবে তখন? এই যে নিচে কলয়েড কণাগুলো কিন্তু তখন অধক্ষিপ্ত হয়ে যাবে, কলয়েড কণাগুলো তখন অধক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে এই যে কলয়েড সিস্টেম, যেটা আসলে একটা ভারসাম্যের মধ্যে ছিল বা সুস্থিত অবস্থা ছিল, এই কলয়েড সিস্টেমটাকে তুমি কি করে ফেলছো? অস্থিত করে ফেলছো বা সুস্থিতিটা ভেঙে ফেলছো। এই সুস্থিতি ভেঙে ফেলার যে প্রসেস, তাকেই বলা হয় কোয়াগুলেশন। তাহলে বলো কোয়াগুলেশন প্রসেসটা বুঝতে পারছো কিনা? বলো কোয়াগুলেশন প্রসেসটা বুঝতে পারছো কিনা? কোয়াগুলেশন প্রসেসটা বুঝতে পারছো কিনা? আমি তোমাকে আরেকবার বুঝাই বলি। সেটা হলো কি, যে কলয়েড কণাগুলো তারা সমধর্মী চার্জে চার্জিত হয়, হয় সবাই পজিটিভ চার্জে চার্জিত হবে, না হলে তারা নেগেটিভ চার্জে চার্জিত হবে। যেহেতু তারা সবাই সমধর্মী চার্জে চার্জিত থাকে, তাই এদের মধ্যে কি হয় বলতো? এদের মধ্যে পরস্পরের মধ্যে বিকর্ষণ হয়। আর এই বিকর্ষণ হওয়ার কারণে কি হয়? এই বিকর্ষণ হওয়ার কারণে কণাগুলো একজন আরেকজন থেকে দূরে দৌড়াদৌড়ি করতে থাকে, ফলে এদের মধ্যে ব্রাউনীয় গতি দেখা যায় এবং এরা একে অপরের সংস্পর্শে না আসার কারণে এরা জমাট বাঁধে না, ফলে কিন্তু নিচে অধক্ষিপ্ত হয় না। কিন্তু যদি তুমি এই কলয়েড সিস্টেমটাকে ব্রেক করতে চাও, তাহলে কি করবা? বাইরে থেকে এরা যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, তাহলে বাইরে থেকে তুমি পজিটিভ চার্জ যুক্ত করবা। তো সেই পজিটিভ চার্জটা সে কি করবে? এই নেগেটিভ চার্জটাকে নিয়ে জমাট বেঁধে ফেলবে, কারণ প্লাস আর মাইনাস আকর্ষণ করবে। আর জমাট বেঁধে ফেলার কারণে কি হবে বলতো? তখন এটা কিন্তু আর নেগেটিভ চার্জ হিসেবে নাই। এখন যদি পজিটিভ চার্জ এখানে চলে আসে, এগুলো কিন্তু আর নেগেটিভ চার্জ হিসেবে নাই, কারণ এরা কি করবে? এই নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করে দিবে। ফলে আলটিমেটলি কি হবে? এদের মধ্যে আর বিকর্ষণ থাকবে না, পরে এটা জমাট বাঁধার কারণে এটা নিচের দিকে অধক্ষিপ্ত হবে। এর ফলে কি হলো? কলয়েড সিস্টেমটা কিন্তু তোমার অস্থিত হয়ে গেল। এই প্রসেসটাকে আমরা বলতেছি কোয়াগুলেশন। এই যে দেখো, কোয়াগুলেশনের সংজ্ঞা যদি আমি তোমাকে আলোচনা করি, বলছি কি, যে বল দ্বারা কলয়েড সিস্টেমের বিস্তরণ মাধ্যমে বিস্তারিত বস্তু কেন সুস্থির থাকে, সেই বলকে বিনষ্ট করে, মানে যেইটা দ্বারা তারা স্টেবল ছিল সেটাকে তুমি বিনষ্ট করে দিবা। কলয়েড সিস্টেমটাকে অস্থিত করার যে প্রক্রিয়া, অস্থিত করার মাধ্যমে কলয়েড কণাগুলোকে গুচ্ছ আকারে পৃথক করার যে প্রক্রিয়া, পৃথক করার প্রক্রিয়াকে আমরা বলতেছি কোয়াগুলেশন। পৃথক করার প্রক্রিয়াকে আমরা বলতেছি কোয়াগুলেশন। পৃথক করার প্রক্রিয়াকে আমরা বলতেছি কোয়াগুলেশন। বুঝতে পারতেছি? মানে কলয়েডটা যে যেই বল দ্বারা স্টেবল ছিল, সেটা হইতে পারে বিকর্ষণ বল। তো সেই বলটাকে বিনষ্ট করে, ওই কলয়েডগুলোকে বিনষ্ট করে কলয়েড সিস্টেমটাকে আনস্টেবল করে দেওয়ার যে প্রসেস, সেটাকেই বেসিক্যালি বলে কোয়াগুলেশন। আর যেই কেমিক্যালগুলো যোগ করে তুমি কোয়াগুলেশন করবা, তাদেরকে বলা হয় কোয়াগুল্যান্ট। যেই কেমিক্যালটাকে তুমি যোগ করে তুমি কোয়াগুলেশন করবা, তাকে বলা হবে কোয়াগুল্যান্ট। বুঝতে পারছি নাকি বুঝি নাই? আর একটা জিনিস দেখো তো, চার্জের যে কোয়াগুলেন্টগুলার চার্জের মান যত বেশি হবে, তারা কিন্তু বেশি পরিমাণ আকর্ষণ করে কলয়েড সিস্টেমটাকে বেশি পরিমাণ ব্রেকডাউন করতে পারবে বা বেশি পরিমাণ বিনষ্ট করে দিতে পারবে। তো একটা কোয়াগুলেন্টের কলয়েড সিস্টেমকে বিনষ্ট করার যে ক্ষমতা, তাকে বলে কোয়াগুলেশন ক্ষমতা। তাহলে কোয়াগুলেশন ক্ষমতা কার বেশি হবে? যার চার্জের মান যত বেশি, সে কিন্তু কলয়েড সিস্টেমকে তত বেশি ব্রেকডাউন করতে পারবে বা তত বেশি কোয়াগুলেশন ঘটাতে পারবে। তাই এই জন্য আমরা মনে রাখতে পারি যে চার্জের মান যদি বাড়ে, এই যে চার্জের মান ইজ প্রপোর্শনাল টু কোয়াগুলেশন ক্ষমতা। কোয়াগুলেশন ক্ষমতা অর্থাৎ ধরো তুমি যদি এখানে কি করো, তুমি যদি এখানে অ্যালুমিনিয়াম
3+ কে দিতা তাহলেও কিন্তু কি হতো বলো তো, এখানে কোয়াগুলেশন হইতো। এবং কোন ক্ষেত্রে কোয়াগুলেশন বেশি হবে? অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে। আচ্ছা, যদি কলোয়েড কণাগুলা পজিটিভ চার্জে চার্জিত হইতো তাহলে কোয়াগুলেন্টের চার্জ কিরকম হওয়া লাগবে বলতে পারো? যদি কলোয়েড কণাগুলা পজিটিভ চার্জে চার্জিত হইতো তাহলে কোয়াগুলেন্টের চার্জ কি হওয়া লাগতো বলো তো একটু করে? যদি কলোয়েড কণাগুলা পজিটিভ চার্জে চার্জিত হয় তাহলে কোয়াগুলেন্ট হইতে হবে নেগেটিভ চার্জে চার্জিত। ভেরি গুড। নালি তো বিনষ্ট হবে না। মানে জিনিসটা বুঝো, তোমার যদি কি হয়, তোমার যদি এরা যদি সবাই কি থাকে, সবাই যদি পজিটিভ থাকে, তাহলে তোমাকে ডেফিনেটলি নেগেটিভ যুক্ত করতে হবে। এই জিনিসগুলো এখানে আমরা এখন পড়বো। আশা করি এই জিনিসটা সবার এখানে বোঝা হয়েছে বা এতটুকু তুমি তুলতে পারছো। এগুলো তোলার দরকার নেই, ডেফিনেশন এই দু একটা জিনিস তুমি পরেও পিডিএফ থেকে তুলে নিতে পারো। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। ওকে, চলো নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে বলতেছে আমাদের কোয়াগুলেশনের এখানে দুইটা ল দেওয়া হয়েছে, মানে কে কোয়াগুলেশন বেশি করবে বা কোয়াগুলেশন কিভাবে হয় তার উপর ভিত্তি করে। এগুলোকে হার্ডি-শুলজের নিয়ম বলা হয়। এগুলোকে কি বলা হয়? হার্ডি-শুলজের নিয়ম বলা হয়। হার্ডি-শুলজের নিয়ম। আচ্ছা, এখানে কি কি বৈশিষ্ট্য দিয়েছে দেখো। বলতেছে কলোয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন, বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন অথবা অ্যানায়নগুলা কোয়াগুলেন্ট রূপে কাজ করবে। এটা তো অলরেডি বলছি যে কলোয়েড কণা যদি পজিটিভ চার্জে চার্জিত হয় তাহলে কোয়াগুলেন্ট কইতে হবে নেগেটিভ চার্জ, কলোয়েড যদি নেগেটিভ চার্জে চার্জিত হয় তাহলে কোয়াগুলেন্ট কইতে হবে পজিটিভ চার্জ। আচ্ছা, আরেকটা যেটা বললাম যে কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা এটা কার সমানুপাতিক? আয়নের চার্জ সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ চার্জ যত বাড়বে কোয়াগুলেশন ক্ষমতা তত বাড়ে। চার্জ সংখ্যা যত বাড়বে তত কি হবে বলতো? তত হবে তোমার এখানে কোয়াগুলেশন ক্ষমতাও বাড়ে। তাহলে সব থেকে বেশি কোয়াগুলেশন ক্ষমতা কারা দেখায়? এই যে অ্যালুমিনিয়াম 3+, যাদের +3 চার্জ থাকে। মানে যদি তোমার কি হয়, কলোয়েড কণা যদি নেগেটিভ হয়, ঋণাত্মক কলোয়েড আয়নের জন্য যারা নেগেটিভ, যদি নেগেটিভ কি থাকে, নেগেটিভ তোমার কলোয়েড কণা থাকে, তাহলে ওইখানে কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে পজিটিভ চার্জ। আর কোন কোয়াগুলেন্টগুলো ভালো কাজ করবে? যাদের চার্জ বেশি বা 3+ হইতে পারে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা তাহলে কয়েকটা কোয়েশ্চন সলভ করে ফেলি বা আরো জিনিসপত্র দেখি। আসো দেখো, এখানে আমি যা বলছি তাই এখানে লেখা আছে। দেখো, আমি তোমার যা পড়াইছি তাই এখানে বলা আছে। আমি তোমার দেখাই দিই। দেখো, বলতেছে কি, তুমি যখন ঋণাত্মক চার্জের কলোয়েড কণাকে নিয়ে কোয়াগুলেশন করবা তখন দেখো কি হবে। এই যে +3 কোয়াগুলেশন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে +2, তারপরে +1। আবার যদি যদি কি থাকে, কলোয়েড কণা যদি ধনাত্মক চার্জের থাকে তাহলে কোয়াগুলেন্ট নিতে হবে নেগেটিভ চার্জ। দেখো, এখানে -3, এখানে -2, এখানে -2, এখানে -2, এখানে দেখো -1। অর্থাৎ তোমার কি হবে, তোমার হচ্ছে এখানে এই যে চার্জের মান দেখো এইভাবে করে, মানে ব্যাপারটা কি বুঝো জিনিসটা। 3- তো 2- থেকে, মানে এখানে তাহলে চার্জের সংখ্যা এখানে কত? এখানে 3, এখানে 2, তাহলে ওইটার কিন্তু কোয়াগুলেশন ক্ষমতা বেশি 3- বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। ওকে, তারপর যাই আসো। তারপরে আচ্ছা, এখানে একটু করে দেখাই দিই যে কোয়াগুলেশন আমরা কেন করি, কোয়াগুলেশন করা ভালো না খারাপ। দেখো, এটার একটা কাহিনী হতে পারে, কোয়াগুলেশন করা কিন্তু খারাপ কিছু না, ভালো জিনিস হইতে পারে। ধরো, কথার কথা, মিশ্রণের মধ্যে ধুলাবালি আছে বা ধরো এমন কিছু আছে যারা বিষাক্ত, তো তাকে তুমি পৃথক করে ফেলতে চাচ্ছ মিশ্রণ থেকে, তখন কি করতে হবে? তোমাকে কোয়াগুলেশন করতে হবে। তাহলে কোয়াগুলেশন কিন্তু খারাপ কাজ না। ওকে, তো কোয়াগুলেশনটা আমরা কি করতে পারি? একটা জিনিস দেখো, এখানে একটা সিইটিপি, এটার পূর্ণরূপ কি? পূর্ণরূপ হচ্ছে কম্বাইন্ড ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। কম্বাইন্ড, দেখো আমি যদি ইংলিশে লিখে দিই, এখানে ইংলিশটা হবে এরকম, সিইটিপি, তাহলে হচ্ছে কম্বাইন্ড ইফ্লুয়েন্টে বানান একটা এফ না দুইটা এফ, একটু চেক করিও। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, একটু এই জিনিসটা চেক দিও। আচ্ছা, আমি একটু দেখি, চেক করে, ইফ্লুয়েন্টে একটা এফ না দুইটা এফ? দুইটা এফ মনে হয়। দাঁড়াও, আমার দেখি হলো আবার, এটা একটা সেকেন্ড, আমি একটু চেক করে দেখি। ইফ্লুয়েন্ট, এখানে একটা এফ না দুইটা এফ? দুইটা এফ, হ্যাঁ দুইটা এফ। তাহলে এখানে আরেকটা এফ হবে। ওকে, এখানে আরেকটা এফ হবে। ঠিক আছে, ওকে। তো এটা একটু পূর্ণরূপগুলো অনেক সময় একটু পরীক্ষায় লাগে। হ্যাঁ, পূর্ণরূপগুলো অনেক সময় একটু পরীক্ষায় লাগে, তাই একটু পূর্ণরূপটা দেখে নিলাম। ঠিক আছে, ওকে। দেখো, এখন এখানে আমরা যখন এই কোয়াগুলেশন করব, আমাদের খেয়াল রাখতে হবে কি, আমরা যদি কি করি,
ঋণাত্মক কলোয়েড আয়নকে নিই, তাহলে কোয়াগুলেশনের জন্য আমরা কি করব, চেষ্টা করব যেন আমরা ওই যে ত্রিযোজী ক্যাটায়নকে নিই। কেন? কারণ ত্রিযোজী ক্যাটায়নের কি থাকে, কোয়াগুলেশন ক্ষমতা বেশি থাকে, এই জন্য। আচ্ছা, আবার তোমাকে কি করতে হবে, ন্যূনতম কোয়াগুলেন্ট ব্যবহার করতে হবে। কি করতে হবে? কোয়াগুলেশন করার সময় ন্যূনতম কোয়াগুলেন্ট ব্যবহার করতে হবে। কেন? কারণ তুমি চিন্তা করো তো, কোয়াগুলেন্ট যদি তুমি বেশি পরিমাণে যুক্ত করো, তখন কিন্তু সেইটা আবার দূষক হিসেবে কাজ করবে। মানে তোমাকে এমন পরিমাণে ইউজ করতে হবে যাতে শুধুমাত্র কলোয়েড কণাকে নিচে ফেলে দেয় তোমার টার্গেট থাকে। এখন ধরো কথার কথা, তোমার লাগতেছে হচ্ছে 0.5 মোল কোয়াগুলেন্ট। এখন তুমি যদি এখানে 1 মোল কোয়াগুলেন্ট দাও, তাহলে বাকি 0.5 মোল তোমার কিন্তু এখানে ওয়েস্ট হিসেবে থেকে যাবে, বা পুরো মিশ্রণকে কিন্তু কি করবে বলো তো, সে বিষক্রিয়া ঘটাইতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে যেন কি করতে হবে, তুমি যখন কোয়াগুলেন্ট যুক্ত করবা, ইচ্ছা মতো যুক্ত করলে হবে না, মিনিমাম তোমাকে কোয়াগুলেন্ট যুক্ত করতে হবে। আর এমন কোয়াগুলেন্ট যুক্ত করতে হবে যাদের কোনো কি থাকে না, যাদের কোনো বিষক্রিয়া থাকে না, যাদের কোনো বিষক্রিয়া থাকে না। তাহলে এমন কোয়াগুলেন্ট যুক্ত করতে হবে যাদের কোনো কি থাকে না, বিষক্রিয়া থাকে না। তাই কোয়াগুলেন্টের বৈশিষ্ট্য কয়টা বলো তো? কোয়াগুলেন্টের বৈশিষ্ট্য হচ্ছে 3টা। কি কি বৈশিষ্ট্য? এমন কোয়াগুলেন্ট যুক্ত করতে হবে, মানে চেষ্টা করতে হবে যে যেন সর্বোচ্চ কোয়াগুলেশন ঘটে। তাই সর্বোচ্চ কোয়াগুলেশন ঘটায় কারা? ত্রিযোজীরা। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে কোয়াগুলেন্ট মিনিমাম অ্যামাউন্টে যুক্ত করতে হবে, যেন এটা তোমার ওয়েস্ট হিসেবে না থাকে বা বিষক্রিয়া ঘটাতে না পারে। আর তৃতীয়, এমন কোয়াগুলেন্ট যুক্ত করতে হবে যাদের কোনো বিষক্রিয়া থাকবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপর চলো নেক্সট চলে যাই। বলো, কোনটা স্বল্প পরিমাণের উপস্থিতি কোয়াগুলেশন দ্রুততর করে? মানে কোয়াগুলেশন ফাস্ট কে করে? কোয়াগুলেশন দ্রুততর করে কে? 3+। দেখো 3+ এখানে একটাই আছে, তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। তারপরে কোনটা উত্তম কোয়াগুলেন্ট, ভালো কোয়াগুলেন্ট কোনটা? দেখো 3+, তাহলে অ্যালুমিনিয়াম 3+, এটা ভালো কোয়াগুলেন্ট, এটা ভালো কোয়াগুলেন্ট। তারপর যদি যাই, দেখো সর্বাধিক কার্যকর কোয়াগুলেন্ট কোনটি? সর্বাধিক কার্যকর কোয়াগুলেন্ট কোনটা দেখো তো? এই যে দেখো Fe2SO4 3। কেন? কারণ এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো, এই জায়গাতে কিন্তু সে Fe3+ হিসেবে আছে, সেখানে Fe3+ হিসেবে আছে। ঠিক আছে? তারপর বলো সব থেকে কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? এই যে Al2SO4 3। কারণ এখানে কেন? কারণ এখানে এটা Al3+ আকারে আছে, Al3+ আকারে আছে। ঠিক আছে? তারপর নিম্নলিখিত কোন আয়নটি দ্বারা ঋণাত্মক আধানযুক্ত কলোয়েডের জমাটবদ্ধকরণ দ্রুততর হবে? দেখো তোমার চার্জ আছে নেগেটিভ কলোয়েডের, তো তোমাকে কোন কোয়াগুলেন্ট ব্যবহার করতে হবে? তোমাকে এমন কোয়াগুলেন্ট ব্যবহার করতে হবে যেটা পজিটিভ চার্জে চার্জিত। তো প্রথম কথা, এটা তো আনসার হবেই না। প্রথম কথা, এটা আনসার হবেই না। কেন? কারণ তোমার কলোয়েড কণার চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে তোমাকে এমন কোয়াগুলেন্ট যুক্ত করতে হবে যার চার্জ পজিটিভ। এবার দেখতে হবে সেই কোয়াগুলেন্টের মধ্যে কোনটার চার্জ সর্বাধিক আছে। দেখো তো এখানে এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, তাহলে এখানে চার্জ আছে সর্বাধিক, তাহলে বি নাম্বার হচ্ছে আমার আনসার হবে। বুঝছো নাকি বুঝো নাই? মনে হয় বুঝো নাই। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো আশা করি। তারপর যাই, সর্বাধিক কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? দেখো এখানে +3 চার্জ যেটা, সেটা এটা তো সব থেকে বেশি কার্যকর। আচ্ছা, দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া কি? দেখো আমি তোমার একটু করে বলি। আমরা যখন এখানে দুধকে নিই, এই দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের কোয়াগুলেশন। তাহলে আমরা এখানে কোয়াগুলেশন করব, কোয়াগুলেশন করব। কোয়াগুলেশন করলে দুধ থেকে আমরা কি পাবো? এখানে ছানা পাবো। দুধ থেকে ছানা পাওয়ার যে প্রক্রিয়া, হ্যাঁ, আমরা যদি কোয়াগুলেশন করি তাহলে আমরা ছানা পাইতে পারি, বা আমরা দইও পাইতে পারি, দই। তাহলে কোয়াগুলেশনের মাধ্যমে ছানাও পাওয়া যায়, দইও পাওয়া যায়। তাহলে ছানা পাওয়ার প্রক্রিয়ার নাম কি বলতো? কোয়াগুলেশন। তাহলে ছানা পাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের কোয়াগুলেশন, দুধ থেকে। ঠিক আছে? ওকে। তারপর যাই, বলো দুধ থেকে ছানা তৈরি করে কোনটার মাধ্যমে? কোয়াগুলেশনের মাধ্যমে। অলরেডি এটা আলোচনা করছি। তারপর সাসপেনশন, এটা কি জিনিস? সাসপেনশন ফার্স্ট হতে এটা দেখো তো, এটা কি আনসার হবে? বি নাম্বারটা কি আনসার হবে? 10⁻6 মিটার। এটা যদি ন্যানোমিটারে নিতাম তাহলে কি আসতো বলো তো? ন্যানোমিটারে নিলে আসতো তোমার এখানে 10⁻9 দিয়ে গুণ দাও, তাহলে 10⁻³ মিটার আসতো। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। ওকে, দাঁড়াও, এটা কি আনসার হবে বলো? 10⁻6 মিটার, ন্যানোমিটার। তারও 10⁻6 মিটার, এটা যদি ন্যানোমিটারে নিতাম। আচ্ছা, এমনি নর্মালি সেন্টিমিটারে নিলে কি আসবে? সেন্টিমিটারে নিলে আসবে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 10⁻4 সেন্টিমিটার। তাহলে ডেফিনেটলি এটা 10⁻5 থেকে বড়, 5 থেকে বড়, তাহলে এটাতে কারেক্ট। হ্যাঁ, এটা কণার আকার ঠিক আছে। অস্বচ্ছ অসমসত্ত্বীয় মিশ্রণ, এটাও ঠিক আছে। মাইক্রোস্কোপের সাহায্যে বিস্তৃত দেখা যায়, এটাও ঠিক আছে, দেখা যায় মাইক্রোস্কোপ বিস্তৃত দেখা যায়। তাহলে এখানে কি হবে? এখানে আনসার হবে 1 2 3। আনসার কি হবে? 1 2 3 হবে এখানে। ঠিক আছে? বুঝছো নাকি বুঝো নাই বলো?
1 2 3 হবে। মাইক্রোস্কোপ দিয়ে এসব কণা দেখা যাবে। ওকে, আচ্ছা তারপর চলো আমরা নেক্সট চলে দিই। বলো সাসপেনশন দ্রবের কণাগুলা tan ইনভার্স 5 সেন্টিমিটার থেকে বড় হয়। তাহলে কি হয় এখানে tan ইনভার্স 5 সেন্টিমিটার থেকে বড় হয়, ঠিক আছে। ফিল্টার কাগজ দিয়ে খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায় এদেরকে, এদেরকে কি হবে খালি চোখে দেখা যায়, ফিল্টার কাগজ দিয়ে যেতে পারে না। দেখো এদের আকার তো বড় হয়, এদের আকার বড় হওয়ার কারণে এরা কিন্তু কি করে না, ফিল্টার পেপার দিয়ে বাইপাস হতে পারে না, এরা এখানে জমাট বেঁধে থেকে যাবে। এদের আকার বড় হওয়ার কারণে কি হবে, ফিল্টার পেপার দিয়ে যেতে পারে না। কেমন? তাহলে এখানে আনসার হবে কিন্তু 1 এবং 3। তাহলে এখানে আনসার হবে কত? 1 এবং 3। বুঝছো এটা? বলো তো একটু করে বুঝছো কিনা? এই জিনিসটাকে বোঝা গেছে, যেহেতু এদের আকারটা বড় তাই এরা কিন্তু ফিল্টার পেপার দিয়ে পাস হতে পারবে না, এরা ফিল্টার পেপারে কিন্তু কি হবে বলো তো, এখানে রয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তারপর যাই। বলো কোয়াগুলেশনের ক্ষেত্রে আয়নের প্রভাবের সঠিক ক্রম কোনটা? সঠিক ক্রম এখানে কোনটা বলো তো? দেখো প্রথম কথা দেখেই বোঝা যাচ্ছে এই জিনিসটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ এখানে -1 চার্জ, এখানে -2 চার্জ, এখানে -3 চার্জ। এটা তো কারেক্ট তো, এটা যে PO4 3 এটারটা হচ্ছে S2 থেকে বড়, এটারটা হচ্ছে Cr- থেকে বড়। প্রথমে এটা ভুল, তাহলে এখানে আমাদের আর বাকিটা চেক করার দরকার নেই, যে ডাবল ডাবল আনসার। তাহলে আনসার হবে 1 এবং 2। তাহলে আনসার কত হবে? 1 এবং 2। তারপর কোয়াগুলেশন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য কি করতে পারি আমরা? কোয়াগুলেশনের মাধ্যমে দূষিত পানি শোধিত করা হয়, ঠিক আছে, একটা আধুনিক পদ্ধতি, সেটাও ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমরা বড় কণায় রূপান্তরিত করি। হ্যাঁ, এই যে ক্ষুদ্র কণা ছিল এগুলোকে আমরা জমাট বাঁধাই, তাহলে বড় কণায় রূপান্তরিত করা হয়, এটাও ঠিক আছে। তাহলে এখানে আনসার হবে 1 2 3। তাহলে আনসার কোনটা হবে? 1 2 3 হবে। তারপর কলয়েড দ্রবণ থেকে কণার কোয়াগুলেশন হয় যখন আমার কি বলছে, কলয়েড দ্রবণ থেকে কোয়াগুলেশন কখন হবে? যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ বেশি থাকে। হ্যাঁ, ওই যে প্লাস মাইনাস থাকতে হবে। তারপর কলয়েড কণার আধান তড়িৎ বিশ্লেষ্য কণার আধানের বিপরীত হবে। তারপরে কলয়েড কণা এবং বিস্তার মাধ্যম পরস্পর থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, দূরে সরে গেলেই তো কি হবে? পদক্ষেপ তৈরি হবে। তাহলে এখানে তিনটাই আনসার হবে। বুঝতে পারছো? এটার আনসার তিনটাই হবে। দেখো কেন আমি বুঝাই বলি। ফার্স্টে বলতেছে এটা কোয়াগুলেশন কখন হবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ বেশি থাকে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? ওই যে কোয়াগুলেন্টগুলা। তারপর কলয়েড কণার আধান, ওই কোয়াগুলেন্টের আধানে কি হবে? বিপরীত আধান নিতে হবে, এটা ঠিক আছে। আর কলয়েড কণাগুলো আর বিস্তার মাধ্যম থেকে পরস্পর দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার কারণেই তো জিনিসটা কি হবে? নিচে অধক্ষিপ্ত হবে, তাই না? এটাই হচ্ছে আনসার এখানে, ঠিক আছে। ঠিক আছে, তারপর কলয়েড দ্রবণের চারদিকে আলো ছড়ানোর ধর্মকে আমরা কি বলি? টিন্ডাল ইফেক্ট বলি। আলো ছড়ানোর ধর্মকে আমরা কি বলে থাকি? টিন্ডাল ইফেক্ট বলে থাকি। তারপর কোনটা কলয়েড নয়? কলয়েড নয় কোনটা বলো তো? সল্ট। কেন সল্ট কলয়েড নয়? কারণ তুমি দেখবা লবণের দ্রবণ যখন তুমি তৈরি করবা, লবণের কণাগুলোকে খালি চোখে দেখা যায় না, লবণের কণাগুলো খালি চোখে দেখা যায় না, এটা কিন্তু অতি ক্ষুদ্র হয়ে থাকে, এটা প্রকৃত দ্রবণ হয়ে থাকে। যে লবণের দ্রবণ যেগুলো, এই যে পানিতে লবণের দ্রবণ, ধরো পানিতে লবণের দ্রবণ যেগুলো, এটা কিন্তু কি? এটা কিন্তু প্রকৃত দ্রবণ। এটা কিন্তু কি হয়ে থাকে? এটা কিন্তু হয়ে থাকে প্রকৃত দ্রবণ। এটা হয়ে থাকে প্রকৃত দ্রবণ হয়ে থাকে। ওকে, তারপর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা তো কলয়েড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কলয়েড। কারণ এটা কি হয়ে থাকে? এটা একটা আমরা দেখো এটা তো আনসারটাই বল দিছে, কারণ সাসপেনশন, ইমালশন এগুলো সব তো কলয়েডের আন্ডারে পড়ে, তো এখানে কলয়েড হবে এটা। তারপর কলয়েডের বৈশিষ্ট্য 9 কোনটা? বৈশিষ্ট্য 9 কোনটা বলো তো? কলয়েডের বৈশিষ্ট্য 9 কোনটা? যে কণার ব্যাস এত থেকে এত, এটা বৈশিষ্ট্য 9। এটা তো প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছে, তার এটা কলয়েডের বৈশিষ্ট্য 9। ঠিক আছে, তারপর যাই। ওকে, তো আমাদের মোটামুটি কলয়েড দ্রবণ আমাদের পড়া শেষ। আমাদের দ্রবণ পড়া শেষ। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আমাদের দ্রবণ পড়া শেষ। আমরা তাহলে এখন আলোচনা করব দুধের শতকরা সংযুক্তি। এখন যে টপিকগুলো, এগুলো আসলে বুঝার আর কিছু নেই, মানে বুঝার পাঠ পর্যন্ত ছিল কোয়াগুলেশন পর্যন্ত। বাকিগুলো তোমাকে কিন্তু কি করতে হবে? একটু মনে রাখতে হবে। তো চলো আমি তোমাকে ধরে ধরে, সব তো আর মনে রাখতে হবে না, আমি তোমাকে দেখাই দিব কোনটা কোনটা বেশি বেশি পড়তে হবে বা কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, আর বোঝানোর যা আছে আমি তোমাকে হালকা পাতলা টুকিটাকে বুঝাই দিব। প্রথম কথা, দুধের শতকরা সংযুক্তি মানে কি? মানে দুধের মধ্যে কোন কম্পোনেন্ট বেশি আছে, কোন কম্পোনেন্ট কম আছে। মনে রাখবা দুধের প্রধান উপাদান হচ্ছে পানি। তাহলে দুধের প্রধান উপাদান কি? দুধের প্রধান উপাদান হচ্ছে পানি। আর দুধকে আমরা বলে থাকি সুষম খাদ্য। কেন সুষম খাদ্য বলি? এর রিজনটা হলো দুধের মধ্যে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। তাহলে প্রথম করে দেখো, এই যে দেখো, দুধে প্রাণীদেহের সব প্রকার পুষ্টি উপাদান সুষমভাবে থাকে। এই জন্য দুধকে কি বলা হয়? দুধকে বলা হয় আদর্শ খাদ্য। তাহলে দুধ কি? দুধ হচ্ছে আদর্শ খাদ্য। আচ্ছা, এবার দেখো, এই যে দুধের আসলে উৎপত্তি কোত্থেকে? উৎপত্তি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে।
নিঃসরিত, পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরিত প্রোল্যাকটিন হরমোন রক্ত প্রবাহে এই যে মামারি গ্ল্যান্ডে এসে দুধের নিঃসরণ ঘটায়। এগুলো মাঝে মাঝে এমসিকিউতে আসে, মেডিকেলে একটু জেনে রাখবা। আচ্ছা, তার উপর গাভীর দুধের আপেক্ষিক গুরুত্ব, কার দুধের? গাভীর দুধের আপেক্ষিক গুরুত্ব কত হয়ে থাকে? এই যে 1.029 থেকে 1.39 বা এগুলো জানি আমার লাভ কি? এগুলো জানি আসলে তোমার লাভ কি আমি জানি না, কিন্তু তোমাকে মানে যেহেতু বইতে দিছে, আর মানে হ্যাঁ জানলে তো ভালো, নলেজ তো খারাপ জিনিস না, জানলে ভালো। বাট কিছু নলেজ থাকে যেগুলো শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত, মানে এগুলো হচ্ছে এরকম নলেজ, মানে এটা তোমার পরবর্তীতে তুমি যদি এই ক্ষেত্রে যাও তাহলে তোমার নলেজটা লাগবে, বাট এই নলেজ তোমার আসলে পরবর্তীতে অত কাজে দিবে না তোমার। যাই হোক, তা একবার শিখে রাখবো যেহেতু বইতে আছে। আর দুধের পিএইচ মান কত হয়ে থাকে? দুধের পিএইচ মান হয়ে থাকে, দেখো দুধের পিএইচ মান হয়ে থাকে 6.6 থেকে 6.9। তো কাহিনী কি হয়, অনেক সময় দুধটা বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণে তারা কিন্তু জারিত হয়ে যেতে পারে, তখন দুধের পিএইচ নষ্ট হয়ে যায়। এই কারণে দুধ কিন্তু হয় কী হয় বলো তো, নষ্ট হয়ে যেতে পারে। তো দুধ যাতে নষ্ট না হয় এই জন্য আমরা দুইটা কেমিক্যাল ইউজ করি, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হচ্ছে অথবা সোডিয়াম কার্বনেট। আমরা আস্তে আস্তে আসবো জিনিসগুলোতে। তাহলে দুধের পিএইচ মান কত? দুধের পিএইচ মান হচ্ছে আমাদের 6.6 থেকে 6.9। আর দুধকে সংরক্ষণ করা হয় কত তাপমাত্রায়? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কেন? কারণ নিম্ন তাপমাত্রায় ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না। আমরা সবাই পড়ে আসছিলাম ব্যাকটেরিয়া খুব ভালো গ্রো করে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা এর ঊর্ধ্বে। আচ্ছা, এবার আমরা যদি দুধের উপাদানগুলো দেখতে চাই, দুধের প্রধান উপাদান হচ্ছে পানি। তাহলে দুধের কি বলতো প্রধান উপাদান? প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে পানি। প্রাণীভেদে দুধে পানির পরিমাণ কত থাকে? 82 থেকে 88% থাকে প্রাণীভেদে। মানে এক এক প্রাণীতে কি থাকবে বলতো? এক এক প্রাণীতে এক একটা থাকবে, এক এক প্রাণীতে এক একটা থাকবে। হ্যাঁ, এটাই লাস্ট টপিক, এটাই না লাস্ট টপিক না, এটা লাস্ট টপিক না, মানে এটা লাস্ট ক্লাস আজকের এই চ্যাপ্টারে। আচ্ছা, চর্বি থেকে কি কি পড়বা না পড়বা আমি তোমার একটু দেখাই দিই। দেখো, চর্বি থেকে প্রথম যে ইনফরমেশন আমাদের পড়া লাগবে সেটা হলো দুধের যে বাণিজ্যিক মান, দুধের যে কি মান? বাণিজ্যিক মান। এটা কিসের উপর ডিপেন্ড করে? এর যে বাণিজ্যিক মান, মানে এটার ভ্যালু কত হবে, এটা ডিপেন্ড করে চর্বি বা মাখনের উপর নির্ভর করে। চর্বি বা কিসের উপর ডিপেন্ড করে? মাখনের উপর ডিপেন্ড করে। কেমন? আচ্ছা, তারপরে এখানে যে জিনিসটা মনে রাখবা, দুধের যে চর্বি, এরা হচ্ছে লিপিড মিশ্রণ, এটা হচ্ছে লিপিড মিশ্রণ। আর এখানে কি থাকে? এখানে ট্রাইগ্লিসারাইড সমূহ থাকে। আর আমরা যে দুধ খেলে শক্তি পাই, এই শক্তিটা আসলে অ্যাকচুয়ালি পাই কার কারণে? চর্বির কারণে। মানে এটা কি করে? এটা দেহে প্রধান শক্তি কি করে বলতো? প্রধান শক্তি সরবরাহ করে, এরা প্রধান শক্তি সরবরাহ করে থাকে। কেমন? আর চর্বির থেকে দুই একটা জিনিস পড়লেই হবে, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রোটিন। দুধে মোট 3টা প্রোটিন থাকে। দুধে মোট কি থাকে? 3টা প্রোটিন থাকে। আমি তোমাকে যেটা একটু আলোচনা করি। তো দুধের প্রোটিন দুধে মোট 3টা প্রোটিন থাকে। 3টা প্রোটিন থাকে। কি কি প্রোটিন থাকে দেখো তো একটু করে। তোমার একটা থাকবে হচ্ছে আমাদের এই যে কেজিন, ওই যে বলছিলাম না কেজিন থাকে, একটা থাকে কেজিন, আর আরেকটা থাকে হোয়ে প্রোটিন। আরেকটা থাকে কি? হোয়ে প্রোটিন। এই হোয়ে প্রোটিন আবার দুই প্রকারের হয়। এই হোয়ে প্রোটিন আবার কয় প্রকার হয়? দুই প্রকারের হয়। একটা হচ্ছে এই যে ল্যাক্ট অ্যালবুমিন, একটা হচ্ছে কি? একটা হচ্ছে ল্যাক্ট অ্যালবুমিন, আর আরেকটা হচ্ছে তোমার ল্যাক্টোগ্লোবুলিন। আরেকটা হচ্ছে কি? আমি তোমার বুঝাই দিচ্ছি, টেনশন নিও না। ল্যাক্টোগ্লোবুলিন। তাহলে প্রোটিন আমাকে যদি জিজ্ঞেস করে দুধে কয় প্রকারের প্রোটিন থাকে? দুই প্রকার। একটা হচ্ছে কেজিন, একটা হচ্ছে হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন আবার দুই প্রকারের হয়, ল্যাক্ট অ্যালবুমিন আর একটা হচ্ছে ল্যাক্টোগ্লোবুলিন। এখানের মধ্যে এই যে কেজিন থাকে 82%, কেজিন থাকে কত পার্সেন্ট? 82%। আর হোয়ে প্রোটিন থাকে তোমার হচ্ছে বাকি 18%। মানে প্রোটিনগুলোর মধ্যে দুধে যে প্রোটিন পাওয়া যায় সেখানের মধ্যে কেজিন থাকে কত পার্সেন্ট? 82%। আর এই কেজিনটা কি হিসেবে কাজ করে? দুধে ইমালসিফায়ার হিসেবে কাজ করে। কেজিন কি হিসেবে কাজ করে? ইমালসিফায়ার হিসেবে কাজ করে। ইমালসিফায়ারের কাজ কি? দুধ তো বেসিক্যালি যে তেল, চর্বি আর পানির মিশ্রণ, যে দুটো মানে অমিশ্রণীয় তরল তারা পরস্পর, বাট তারপরে দুধ তো একটা স্টেবল কলওয়েট, স্টেবিলিটি দান করে যায়, তাকে আমরা বলি ইমালসিফায়ার। এই দেখো এগুলো এখানে লেখা আছে, এই যে দেখো এগুলো এখানে লেখা আছে। দেখো আমি তোমার বলি, মায়ের দুধে 0.9% আর পশুর দুধে 3.2 থেকে 4.6% প্রোটিন থাকে। দুধে 3 শ্রেণীর প্রোটিন পাওয়া যায়, এই টোটাল 3 শ্রেণী, একটা কেজিন, ল্যাক্টোঅ্যালবুমিন আর ল্যাক্টোগ্লোবুলিন। বাট এই দুটাকে, এই ল্যাক্টোঅ্যালবুমিন এবং ল্যাক্টোগ্লোবুলিনকে সেরাম বলা হয় বা হোয়ে প্রোটিন বলে। এখানের মধ্যে 82% কেজিন আছে, 82% আছে কেজিন, আর বাকি 18% আছে হোয়ে প্রোটিন। বোঝা গেছে নাকি বোঝা নাই? বলো, বোঝা গেছে নাকি বোঝা নাই? দেখবা দুধে কিন্তু একটু মিষ্টি স্বাদ পাওয়া যায়। দুধে
যেই কেমিক্যালের কারণে মিষ্টি স্বাদ পাওয়া যায় তাকে আমরা বলি ল্যাকটোস বা ল্যাকটোস সুগার। তাহলে আমরা কি বলবো যে দুধের মিষ্টি স্বাদের জন্য দায়ী কে? দেখো, দুধের মিষ্টি স্বাদ এটার জন্য দায়ী কে? দুধের মিষ্টি স্বাদ, দুধের মিষ্টি স্বাদ, মিষ্টি স্বাদ এটার জন্য দায়ী হচ্ছে ল্যাকটোস। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে ল্যাকটোস, যেটা একটা ডাইস্যাকারাইড। এটা একটু মনে রাখবা। ল্যাকটোস কি? ল্যাকটোস হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড কি জিনিস? দুটো মনোস্যাকারাইড দিয়ে গঠিত। এগুলো আমরা আলোচনা করে আসছি, ঠিক আছে? ডাইস্যাকারাইড কি জিনিস? দুটো মনোস্যাকারাইড দিয়ে গঠিত। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে পারবা না? এই জিনিসগুলো বলো আমাকে, একটু বুঝছো কিনা আমাকে একটু জানাও যে এই পৃষ্ঠাটা এটা বোঝা গেছে কিনা। এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে, বিশেষ করে প্রোটিনের পার্টটা। প্রোটিনের পার্ট থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে। সো হোপফুলি তুমি এগুলো বুঝতে পারছো। তাহলে আমি চলো নেক্সটে যাই, নেক্সট পৃষ্ঠা আলোচনা করি। বাট এগুলো তোমার নিজে পড়তে হবে বেশি। আমি পরে যাওয়া থেকে আমি পরে দিলেও বাট তোমাকে নিজে পড়তে হবে। আমি তোমাকে ধরাই দিতে পারি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। দেখো এই যে এখানে দেখো লিখতেছে কেজিন। কেজিনের ব্যাপারে কি বলছে দেখো। কেজিন, এই কেজিন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান, দুধের প্রধান প্রোটিন উপাদান। কেমন? আর কেজিন হচ্ছে এক প্রকারের ফসফোপ্রোটিন। কেজিন কি? কেজিন হচ্ছে এক প্রকারের ফসফোপ্রোটিন, ফসফোপ্রোটিন। আর কেজিনকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে তুমি এখানে এই যে ফসফরিক অ্যাসিড পাবা আর অ্যামাইনো অ্যাসিড পাবা। কি পাবা? অ্যামাইনো অ্যাসিড পাবা। তাহলে আমি কি বলতে পারি এখানে? আমি যদি কি করি এখানে, দাঁড়াও, ক্লাস কি কারে গেল নাকি একটু চেক করে দেখি তো। আজকে চলতেছে না, আপডেট গেছে, দাঁড়াও। না, আছে তো ক্লাস। হ্যাঁ, ওকে, আছে আছে। দেখো যেটা বলতেছিলাম আমরা এখানে, সেটা কি? সেটা হইলো তুমি যদি কি করো, এই যে কেজিনকে যদি আদ্র বিশ্লেষণ করো, ধর এখানে তুমি এই কেসিনকে নিলা, নিয়ে তুমি নাকি কি করলা? আদ্র বিশ্লেষণ করলা। আদ্র বিশ্লেষণ করা মানে কি? আদ্র বিশ্লেষণ করলে সাথে পানি যুক্ত করলা। তাহলে এখানে তুমি কি পাবা? এখানে তুমি অ্যামাইনো অ্যাসিড পাবা, অ্যামাইনো অ্যাসিড পাবা। আর এখানে তুমি ফসফরিক অ্যাসিড পাবা, ফসফরিক অ্যাসিড পাবা। বাট একটা কাহিনী আছে, দুই প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না। সব অ্যামাইনো অ্যাসিড পাইলেও দুই প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না। কথা হচ্ছে কোন দুইটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না? কোন দুইটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না? দেখো যে এখানে এই গ্লুটামিন এই অ্যামাইনো অ্যাসিডটা পাওয়া যায় না। কোনটা পাওয়া যায় না? গ্লুটামিন এই অ্যামাইনো অ্যাসিডটা পাওয়া যায় না। আর অ্যাসপারজিন এই অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না। তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড কোথায় কি হয় না বলো তো? দুইটা অ্যামাইনো অ্যাসিড তুমি এখানে পাবা না। মানে কেজিনকে তুমি যদি কি করো? আদ্র বিশ্লেষণ করো, তাহলে অ্যামাইনো অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। বাট দুই প্রকারের অ্যামাইনো অ্যাসিড এখানে পাওয়া যায় না। একটার নাম হচ্ছে গ্লুটামিন, একটার নাম হচ্ছে অ্যাসপারজিন অ্যামাইনো অ্যাসিড। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। আর এই যে কেজিন, যেটা কেজিন হচ্ছে 4 ধরনের হয়। কেজিন কয় ধরনের হয়? কেজিন 4 ধরনের হয়। একটা কেন বলি আলফা S1 কেজিন, একটা হচ্ছে আলফা S2 কেজিন, বিটা কেজিন এবং কাপ্পা কেজিন। আচ্ছা, তারপরে এই যে ল্যাকটোজ অলরেডি বলে আসছি। ল্যাকটোজের কাজ কি বলতো? ল্যাকটোজের কাজ কি? দুধের যে মিষ্টি স্বাদ এটার জন্য দায়ী কে বলতো? এটার জন্য দায়ী হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ বা দুগ্ধচিনি একমাত্র কি? একমাত্র ডাইস্যাকারাইড। একমাত্র কি? একমাত্র হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড হয়ে থাকে। আর ল্যাকটোজটা কি দিয়ে গঠিত হয়? ল্যাকটোজ গঠিত হয় গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে। গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে গঠিত হয়। তোমাকে অলরেডি বলছিলাম যে তোমার ধরো ওই যে আমাদের কি ছিল? সুক্রোজ ছিল। সুক্রোজ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে গঠিত। আবার মল্টোজ ছিল, গ্লুকোজ আর গ্লুকোজ দিয়ে গঠিত। সেমভাবে ল্যাকটোজ কি দিয়ে গঠিত? গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে গঠিত। এগুলো একটু মনে রাখবে, এগুলো একটু মনে রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো একটু তুমি পড়ে নিবা, রিডিং করে নিলে পারবা। তারপর এবার আসো দুধে খনিজ উপাদান। দুধে কোন কোন খনিজ উপাদান থাকে দেখো। দুধে নর্মালি বেশি পরিমাণে থাকে ক্যালসিয়াম আয়ন থাকে, পটাশিয়াম আয়ন থাকে, ম্যাগনেসিয়াম আয়ন থাকে, সোডিয়াম থাকে, আবার এখানে ক্লোরাইডও থাকে। তাহলে দুধে মোটামুটি তোমার এই আয়নগুলোকে পাওয়া যায় বা এই খনিজ উপাদানগুলোকে পাওয়া যায়, ঠিক আছে? এ দেখো কোন কোন উপাদান অস্থি গঠনে সহায়তা করে? অস্থি গঠনে সহায়তা করে হচ্ছে তোমার পটাশিয়াম প্লাস এবং ক্যালসিয়াম প্লাস এবং ফসফরাস অধিক পরিমাণে কি করে বলতো? থাকে। দুধে কিন্তু খুব কম পরিমাণে কি থাকে? খুব কম পরিমাণে লোহা এবং কপার থাকে দুধে। আর দুধে মোটামুটি অনেকগুলো ভিটামিন থাকলেও সব থেকে যে ভিটামিনটা বেশি থাকে তার নাম হচ্ছে ভিটামিন এ। তাহলে ভিটামিন এ কি থাকে? দুধের মধ্যে বেশি থাকে। বাট কোনগুলা দুধে কম থাকে? ভিটামিন ডি এবং ভিটামিন সি কম থাকে। এবং ভিটামিন সি কি থাকে বলতো? দুধে কম থাকে। আর দুধে যখন পাস্তুরীকরণ করা হয়, পাস্তুরীকরণ কি জিনিস একটু পরে দেখাচ্ছি। দুধে পাস্তুরীকরণ করা হলে বা দুধকে যদি ফোটাও তাহলে আসলে দুধে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। দুধে ভিটামিন সি কি হয়? নষ্ট হয়ে যায়।
তাহলে এই দুই একটা ইনফরমেশন তুমি এখান থেকে একটু শিখে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস অনেক সময় আমাদের মানে পরীক্ষায় চলে আসে, দুধের কালার কি? দুধের কালার কি একদম ধবধবে সাদা? না, দুধের কালার কিন্তু কি না, ধবধবে সাদা না। তুমি যদি দুধের রং চিন্তা করো, দুধের রং কিন্তু হলুদ আবো। দুধের রং কি? দুধের রং হচ্ছে হলুদ আবো। কালার কথা হচ্ছে হলুদ আবো কেন হয়? দুধে দুইটা কেমিক্যাল থাকে, একটা হচ্ছে ক্যারোটিন, একটা হচ্ছে ক্যারোটিন। এই ক্যারোটিনের কালার কিন্তু কমলা। তা দুধের কালার তো কমলা হওয়া উচিত, বাট কমলা হয় না। কেন হয় না? কারণ দুধে আরেকটা কেমিক্যাল থাকে যার নাম হচ্ছে জ্যান্থোফিল। এই জ্যান্থোফিলের কালার কিন্তু হচ্ছে আবার হলুদ। দুধের জ্যান্থোফিলটা বেশি পরিমাণে থাকে, আর এই জ্যান্থোফিল আর ক্যারোটিন থাকার কারণে দুধের আলটিমেট কালার হয়ে যায় হলুদ আবো। দুধের আলটিমেট কি হয়ে যায় কালারটা? দুধের আলটিমেট কালার হয়ে যায় হলুদ আবো। ঠিক আছে? দুধের রং কিন্তু ধবধবে সাদা না। হ্যাঁ, ধবধবে সাদা না। তাহলে দুধের কি হয় বলো তো? দুধের রং হয়ে থাকে হলুদ আবো। আচ্ছা, আর এই জিনিসগুলো একটু মনে রাখবা। আরেকটা আছে তোমার হচ্ছে যে শাল দুধ। শাল দুধ জিনিসটা কি? বাচ্চা প্রসবের পর যে প্রথম দুধটা পাওয়া যায় তাকে আমরা শাল দুধ বলি। ওই শাল দুধের কালারও কিন্তু কি হয়ে থাকে বলো তো? হলুদ আবো হয়ে থাকে। তো তারপরে যদি আমরা যাই, কি বলছো? হ্যাঁ, 2, 3, 4 এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিতে। 2, 3, 5 আচ্ছা বলে দিব। এটা তো এভাবে ভিডিওতে বলা যাবে না। আসলে ইম্পর্টেন্ট দেখো, এই মুহূর্তে তোমার কি করা উচিত, মানে তুমি যদি ধরো যেহেতু তুমি এখন মাত্র কলেজ লাইফে আসো, সো তোমার সবই পড়া উচিত, একাডেমিক টু এডমিশন। তাহলে দেখবে তুমি অনেক আগায় থাকবা ভাই, ট্রাস্ট মি, মানে জিনিসটা হচ্ছে একদম বিশ্বাস করো। সেটা হচ্ছে তুমি যদি এখন থেকে সাইকেলের পড়াগুলো রেগুলারলি পড়তে থাকো, তুমি তোমার এডমিশনে মেজরিটি মানুষ থেকে আগায় থাকবা। বাট তোমার রেগুলারিটি মেনটেন করে তোমাকে পড়াশোনাটা করা লাগবে। আমি তো বললামই, অন্তত আমার কেমিস্ট্রি পার্টটাতে আমি তোমাদের টেস্ট এক্সামের 2 থেকে 3 মাস আগে, তুমি 3 মাস আগে ধরে রাখো, 3 মাস আগে সব তোমাকে হচ্ছে যে একদম A to Z কেমিস্ট্রির একাডেমিক এডমিশন আমি তোমাকে পড়াই দিব। এরপরে কি করবেন ভাই? এরপরে ওই 3 মাস বাকি থাকা অবস্থাতে প্রতি সাইকেলেই তোমার শুধুমাত্র যেন তুমি বোর্ড এক্সামে ভালো করতে পারো, তার জন্য ওই বোর্ড এক্সাম স্ট্যান্ডার্ড প্রতি চ্যাপ্টারেই 4-5টা করে ক্লাসে পুরো চ্যাপ্টারটা কভার করে দেওয়া হবে। আবার সেগুলো হয়তো ডিউরেশনটা বেশি হবে, 2-2.5 ঘন্টা করে হবে ক্লাসগুলো। ওইখানে শুধুমাত্র কি পড়ানো হবে, যেটা আমরা ফাইনাল রিভিশন বেঁচে পড়ে, মানে একদম বোর্ড স্ট্যান্ডার্ড হবে তোমাকে তৈরি করে দেওয়া হবে। আবার এখনটা তোমাকে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাচ্ছি, সবই তোমার পড়াচ্ছি। ঠিক আছে, চলো ওকে। আচ্ছা, হাফ ইয়ারলিতে তুমি কি কি পড়বা তার জন্য আমি এটা পোস্ট তোমাকে করে দিব, একটা গাইডলাইন ভিডিও তোমাকে আমি বানাই দিব যে হাফ ইয়ারলিতে তুমি কোন কোন টপিকগুলো থেকে পড়লে কোন কোন টপিক থেকে তুমি কোয়েশন মানে কমন পাইতে পারো। বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কলেজের যে এক্সামগুলো আছে না, এইখানে মানে ধরো এমন কিছু টপিক থেকে অনেক সময় কোয়েশন চলে আসে যেই টপিকগুলো ইম্পর্টেন্টই না। মানে কি হয় অনেক সময় যে তোমাদেরকে কলেজে, মানে কলেজে এক্সাম যেগুলো, আমি ছিলাম চিরাং কলেজে, আমাদের চিরাং কলেজে টিউটোরিয়াল এক্সাম হইতো। তারপরে যখন ওই যে হাফ ইয়ারলি এক্সাম যাই তুমি বলো না কেন, যে কোনো কলেজেই এমন কিছু কোয়েশ্চন থাকে যেগুলো তুমি আনএক্সপেক্টেড। সেজন্য কলেজের এক্সামটা নিয়ে খুব বেশি তুমি মাথা ব্যথা নিও না। তোমার টার্গেট থাকা উচিত যে ভাই আমি যাই পড়বো বেসিক থেকে পড়বো, একদম অ্যাডভান্স পর্যন্ত যাবো। ঠিক আছে? শুধু কলেজের এক্সামের জন্য তুমি হচ্ছে যে যদি কলেজের এক্সাম কেন্দ্রিক প্রিপারেশন নিতে থাকো, তখন তুমি কিন্তু আরেকটা লুপে ফেসে যাবা। তখন দেখবা, কারণ কলেজের এক্সাম কখনো শেষ হবে না। সো কলেজের এক্সাম নিয়ে সবসময় যদি তুমি প্রিপারেশন নিতে থাকো, দেখবা যে কলেজের এক্সাম কেন্দ্রিক তোমার যদি প্রিপারেশনটা হয়, তাহলে দেখবে যে কি, যে বারবার তুমি কলেজের এক্সামের জন্য নিচ্ছ, কোনো টপিকই তোমার ভালো করে শেষ হচ্ছে না। তাই কলেজের এক্সামটা মানে এভাবে তুমি আমি এভাবে চিন্তা করতাম, কলেজের এক্সামের আমি ফুল প্রিপারেশন নিয়ে যাবো না, বাট আমি প্রতি চ্যাপ্টারে যেটা আমি পড়বো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়বো, যাতে কলেজের এক্সামে ওইখান থেকে ওই টপিক থেকে যাই কোয়েশ্চেন আসুক আমি পারবো। মানে কলেজের এক্সামে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারছো? মানে কলেজের এক্সাম খালি পাস করে আসার মধ্যে করে পড়ে যাও। যাই হোক, বাট তোমাকে আমি যেভাবে পড়াইছি, তুমি যদি সাইকেলের ক্লাসগুলো সব রেগুলারলি করো, তাহলে কলেজের এক্সামও তোমার কাছে একদমই ইজি হবে। বাট পড়াটা তোমাকেই পড়তে হবে ভাই। ঠিক আছে? আমাদের দায়িত্ব হচ্ছে তোমাকে দেখাই দেওয়া, পড়াই দেওয়া, বাট পড়া তোমাকেই পড়তে হবে। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কলেজের হাফ ইয়ারলি এক্সামে তুমি কীভাবে ভালো করতে পারো, বা কোন কোন টপিকগুলো তুমি বেশি পড়ে যাবা, যেগুলো থেকে আসার চান্স অনেক বেশি, বা কোন টাইপের কোয়েশ্চেন বেশি আসতে পারে, এরকম একটা তোমাকে আমি গাইডলাইন ভিডিও বানাই দিব। এর 2-1 দিনের মধ্যে বানাই দিব। ঠিক আছে? ওকে, কারণ আমার তো মাঝখানে এখন 4-5 দিন গ্যাপ আছে। আমি শনিবার থেকে না সাইকেল 3 শুরু হবে, এই 4-5 দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে 2-1 দিনের মধ্যে তোমাকে বানাই দিব ভিডিওটা। চলো নেক্সটে যাই। নেক্সটে এটা খুবই গুরুত্বপূর্ণ ছক, যারা মেডিকেলে প্রিপারেশন পরীক্ষা নিচ্ছ বা দিবা চিন্তা করতেছো। কি কি সব পড়া লাগবে না, সব মুখস্থ রাখা লাগবে না, যা যা মুখস্থ রাখা লাগবে আমি বলতেছি। কি এখানে কি দেওয়া আছে? বেসিক্যালি বিভিন্ন প্রাণীতে, যেমন মানুষ, গাভী, ছাগল, মহিষ, ভেড়া, উট, এদের কোন প্রাণীতে কোনটার পরিমাণ কত পার্সেন্ট থাকে সেগুলো জানা লাগবে। যেমন এখানে কি জানা লাগবে? মানুষের দেখো, মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ সর্বোচ্চ থাকে।
যেখানে প্রথমে যে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন জিনিসটা কোথায় সর্বোচ্চ পরিমাণে থাকে। যেমন কার দুধে সর্বোচ্চ ক্যালোরি থাকে, সব থেকে বেশি ক্যালোরি সম্পন্ন দুধ হচ্ছে এই মহিষের দুধ। কার দুধ বলতো? মহিষের দুধ। তাহলে মহিষের দুধে কি থাকে? সর্বোচ্চ পরিমাণ ক্যালোরি থাকে। আবার মহিষের দুধে সর্বোচ্চ পরিমাণ কি থাকে বলতো? চর্বি বা ফ্যাট থাকে। এটা একটু মাথায় রাখবা। তাহলে মহিষের দুধে সর্বোচ্চ কতটুকু সর্বোচ্চ কি থাকে? সর্বোচ্চ ফ্যাট থাকে 7.4 পরিমাণ, আর 110 কিলো ক্যালোরি কি পাওয়া যায়? এনার্জি পাওয়া যায়। সব থেকে বেশি এনার্জি পাওয়া যায় মহিষের দুধে। গরুর দুধে এটা সর্বোচ্চ না হলেও এটা অনেকবার পরীক্ষা আসে। গরুর দুধে বা গাভীর দুধে, গাভীর দুধে এই যে ক্যালোরি পরিমাণ কত? 69 থেকে 70 ক্যালোরি, কিলো ক্যালোরি। তাহলে গাভীর দুধে শক্তির পরিমাণ কত? 69 থেকে 70 কিলো ক্যালোরি হয়ে থাকে। এটা ভালো করে মনে রাখবা। আর ভেড়ার দুধে প্রোটিনের পরিমাণ সর্বোচ্চ, যার মান হচ্ছে 4.6। যার মান কত? যার মান হচ্ছে 4.6। এটা একটু ভালো করে মনে রাখবা। তো যেগুলো আমি দাগাই দিছি এই ইনফরমেশনগুলো ভালো করে মনে রাখলেই হয়। বাকিগুলো পড়লেও চলে, না পড়লেও চলে, বাট এই জিনিসগুলো তুমি ভুল করা যাবে না, যা যা আমি দাগাই দিছি এই 4-5টা ডাটা। তারপর এবার আসো, দুধ নষ্ট হয় কি কারণে? দুধ দুটা কারণে নষ্ট হতে পারে। একটা হচ্ছে পিএইচ পরিবর্তন, আর একটা হচ্ছে ফার্মেন্টেশন। ঠিক আছে? এই যে এনজাইমের প্রভাবে দুধের উপাদানে ফার্মেন্টেশন ঘটে। আরেকটা কি হয়? পিএইচ পরিবর্তন কেন হয়? পিএইচ পরিবর্তন হয় যে ল্যাকটোজটা জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। এইসব কারণে কিন্তু পিএইচ পরিবর্তন হয়ে যেতে পারে, ফলে পিএইচের পরিমাণে হ্রাস পেয়ে যায়। কেমন? আর এই ঘটনার জন্য দেখো, যেহেতু এই যে ল্যাকটোজ যেটা আছে, ল্যাকটোজ যারা হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করার চেষ্টা করতেছে। অ্যাসিড মানে কি? পিএইচটাকে কমায় আনবে। আচ্ছা, দুধের প্রকৃতি কীরকম? অম্লীয় না ক্ষারীয়? কিছুটা কিন্তু অম্লীয়, পিএইচটা 7-এর কম। তাহলে সেই ল্যাকটিক অ্যাসিডে পরিণত করার কারণে পিএইচটাকে কমায় আনার চেষ্টা করবে। আর পিএইচ কমে গেলে দুধ নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? পিএইচটাকে তো কমায় আনার চেষ্টা করতে পারলে পিএইচটাকে বাড়াইতে হবে। তাহলে পিএইচটাকে বাড়াবা কীভাবে? তোমাকে সামান্য কি অ্যাড করতে হবে? সামান্য ক্ষার অ্যাড করতে হবে। এই জন্য কী করে বলো তো? পিএইচ যেন 6.5-এর নিচে হ্রাস না পায়, তার জন্য দুধে আমাদের সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট যোগ করা হয়। তাহলে এই দুটার কাজ কি? এই দুটার কাজ হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করা। তাহলে এই দুটার কাজ কি? এই দুটার কাজ হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করা। এই দুটার কাজ কি? এই দুটার কাজ হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করা। তাহলে পিএইচ নিয়ন্ত্রণ করা, তাহলে পিএইচ নিয়ন্ত্রণ করা কার কাজ? এই দুটার কাজ। ঠিক আছে? এই দুটার কাজ। ওকে, আচ্ছা। তারপর দুধের ব্যাপারে দেখো কি ইনফরমেশন ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে নিবা। কেমন? এগুলো তোমরা পড়ে নিবা, পড়ে নিলে পারবা। আচ্ছা, দুধে পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটা ব্যবহার করা হয়? ওই যে অলরেডি বলছিলাম, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে থাকি। দুধে পিএইচ নিয়ন্ত্রণের জন্য আমরা কাকে ব্যবহার করি? দুধে পিএইচ নিয়ন্ত্রণের জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেটকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? তারপর শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান কোনটা? প্রধান উপাদান কোনটা বলো তো? প্রধান উপাদান হচ্ছে পানি। তাহলে প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে পানি। প্রধান উপাদান হচ্ছে পানি। তারপর গাভীর দুধে কত ক্যালোরি শক্তি থাকে? ওই যে 69 থেকে 70 কত থাকে বলো তো? আমরা অলরেডি বলছি তোমাকে কতটুকু থাকে। কতটুকু থাকে? 69 থেকে 70। কতটুকু থাকে? 69 থেকে 70 কিলো ক্যালোরি। যদি ওটা হাইস্ট না, তারপর এটা মুখস্থ রাখতে হয়। দুধে বিদ্যমান প্রধান প্রোটিনের নাম কি? প্রধান প্রোটিনের নাম হচ্ছে কেজিন। তাহলে প্রধান প্রোটিনের নাম কি? প্রধান প্রোটিনের নাম হচ্ছে কেজিন, যেটা 82% থাকে। তারপর হচ্ছে তোমার দুধে কোন ধরনের প্রোটিন বেশি থাকে? সব থেকে বেশি থাকে তোমার হচ্ছে কেজিন বেশি থাকে, প্রায় 82% কেজিন বেশি থাকে। বর্তমানে কয় ধরনের কেজিন বিদ্যমান আছে? কয় ধরনের কেজিন বর্তমান আছে? 4 ধরনের কেজিন আছে। তাহলে কেজিন আছে কয় ধরনের? 4 ধরনের কেজিন পাওয়া যায়। তারপর দুধে কোন আয়নগুলো উপস্থিত থাকে? পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরাইড আয়ন। এ নাম্বার হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বলতেছে কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি? প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি পাওয়া যায় কোথায় বলো তো? ভেড়ার দুধে ছিল না? ভেড়া ছিল তোমার, একটু চেক করে দেখি। কার দুধে প্রোটিন সব থেকে বেশি পাওয়া যায়? কার দুধে প্রোটিন সব থেকে বেশি পাওয়া যায়? হ্যাঁ, ভেড়ার দুধে প্রোটিন সব থেকে বেশি পাওয়া যায়। দেখো, ভেড়ার দুধে প্রোটিন সব থেকে বেশি পাওয়া যায়। প্রোটিন সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে কার দুধে? ভেড়ার দুধে। ঠিক আছে? ওকে। তারপর কোন প্রাণীর দুধে সব থেকে বেশি শক্তি থাকে? শক্তি সব থেকে বেশি থাকে ওই যে মহিষের দুধে, প্রায় 110 কিলো ক্যালোরির মতো। তাহলে মহিষের দুধে সব থেকে বেশি ক্যালোরি থাকে। ঠিক আছে? তারপরে যাই। তারপর প্রতি 100 গ্রাম গরুর দুধ থেকে প্রাপ্ত খাদ্য ক্যালোরি। দেখো, গরুর দুধ থেকে তুমি কত পাও? গরুর দুধ থেকে তুমি পেয়ে থাকো 69 থেকে 70 কিলো ক্যালোরি। 70 কিলো ক্যালোরি। 69 কিলো ক্যালোরি এখানে আছে। তাহলে 69 কিলো ক্যালোরি তোমার হচ্ছে এখানে আনসার। ওকে। তারপর বলো, দুধের মিষ্টি স্বাদের জন্য মূলত কোনটা দায়ী? ওই যে ল্যাকটোজ সুগার। তো ল্যাকটোজ সুগার মানে আমরা কি বলতে পারি? ল্যাকটোজেন। ল্যাকটোজেন হচ্ছে দায়ী। ঠিক আছে? মিষ্টি স্বাদের জন্য। দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কাকে ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট। কারণ ওই যে
কারণ পিএইচটা কমে যাচ্ছিল, ল্যাকটিক অ্যাসিডে পরিণত হওয়ার কারণে পিএইচ কমে যাচ্ছিল, এটাকে বাড়ানো দরকার, বাড়ানোর জন্য ক্ষার অ্যাড করতে হবে সামান্য, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট অ্যাড করতে হয়। মাতৃদুগ্ধের পিএইচ কত? মাতৃদুগ্ধের পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9, 6.6 থেকে 6.9, এটা হচ্ছে মাতৃদুগ্ধের পিএইচ। আর আদর্শ দুধে পানির পরিমাণ কত? মনে রাখবা, আদর্শ দুধে পানির পরিমাণ হচ্ছে 87%-এর মতো, 87%-এর মতো, 87%। তাহলে আদর্শ দুধে কত হয়ে থাকে? 87% হয়ে থাকে। কারণ কেন? কারণ তুমি যদি দেখো এখানে যদি তুমি যাও একটু ছকটাতে দেখো, এই যে মেজরিটির সবার দুধের কিন্তু মোটামুটি শুধুমাত্র মহিষের দুধে পিএইচ পানির মানটা কম থাকে, আর ভেড়ার দুধে বাকিতে কিন্তু 87 থাকে। তাহলে আদর্শ দুধে কিন্তু 87% পানি থাকে, আদর্শ দুধে 87% পানি থাকে, এটা একটু মনে রাখবা। তারপর দুধের কেমন প্রকৃতির? দুধের পিএইচ যেহেতু সামান্য 7 থেকে কম, তাহলে দুধের প্রকৃতি কীরকম? এটা প্রকৃতি কিন্তু অম্লীয় হয়ে থাকে, দুধের প্রকৃতি কিছুটা অম্লীয় হয়ে থাকে। দুধ থেকে ছানা তৈরি করবা, কোন প্রক্রিয়া ব্যবহৃত হবে? এটা অলরেডি পড়াইছি, কোয়াগুলেশন, রিপিট হয়ে গেছে কোয়েশ্চনটা, যেন সরি। আচ্ছা চলো এরপরে যাই। দুধ থেকে ছানা পাওয়ার পদ্ধতি কি? কোয়াগুলেশন। তাহলে শুধু 3 নম্বরটা কোয়াগুলেশন, তাহলে কোয়াগুলেশনের মাধ্যমে আমরা ছানা পাইতে পারি, ঠিক আছে। তারপর দুধে বিদ্যমান কোন ভিটামিন সর্বাধিক থাকে? ভিটামিন এ। দুধে কোন ভিটামিন সব থেকে বেশি পাওয়া যায়? ভিটামিন এ সব থেকে বেশি পাওয়া যাবে। তারপর ওকে, এবার আসো আমরা দেখব দুধ থেকে কিছু সাইড প্রোডাক্ট তৈরি করা হয়, মাখন, তারপরে ঘি, তারপরে তোমার ধরে এরকম কিছু বাটার বা এই ধরনের জিনিসপত্র। মাখন মানে তো বাটার মনে, হ্যাঁ যাই হোক, তো এরকম কিছু সাইড প্রোডাক্ট তোমার এখানে তৈরি করা হবে। তো প্রথমে যদি আমরা দেখি যে মাখনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটাকে দেখো, মাখনে কি থাকে? মাখনে আমি যদি লক্ষ্য করি, মাখন যেটা আছে, মাখন এটা যদি সংযুক্তি দেখো, এখানে অ্যারাউন্ড 80% তোমার হচ্ছে দুগ্ধ চর্বি থাকে। কি থাকে? দুগ্ধ চর্বি থাকবে, 80% থাকবে দুগ্ধ চর্বি। তারপর 16 থেকে 17%, মানে 16 থেকে 17% কি থাকবে? প্লাস 16 থেকে 17% হচ্ছে পানি থাকে। আর অন্যদিকে লবণ থাকবে কতটুকু? এই যে 2%, তোমার হচ্ছে 2% লবণ সহ অন্যান্য লবণের কাজ কি? লবণ এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, আর মাখনের স্বাদ বৃদ্ধি করে। এটার কাজ হচ্ছে মাখনের স্বাদ বৃদ্ধি, আর প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, প্রিজারভেটিভস হিসেবে কাজ করে। আর এছাড়াও অন্যান্য কিছু প্রোটিন থাকে, শর্করা থাকে, এগুলো জিনিস এখানে লিখছে। আচ্ছা, মাখন এটা কিন্তু ভিটামিন এ এর একটা উৎকৃষ্ট উৎস, ভিটামিন এ যেটা আছে সেটার একটা উৎকৃষ্ট উৎস, ঠিক আছে। আর মাখনের খাদ্যমান কত? 730 কিলো ক্যালোরি। আর মাখনে কিন্তু প্রতি 100 গ্রামে মাখনে প্রায় 3000 থেকে 4000 পরিমাণ, কতটুকু? 3000 থেকে 4000 পরিমাণ আইইউ, ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ ভিটামিন থাকে। আইইউ মানে কি? ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ ভিটামিন এ থাকে। আচ্ছা, এবার আমাকে যদি জিজ্ঞেস করে যে দুধ থেকে যদি তুমি মাখন তৈরি করবা, তার জন্য কয়টা ধাপ আছে? প্রধানত 2টা ধাপ আছে। তাহলে কি করা হয়? দুধ থেকে যেন মাখন তৈরি করি, সেখানে আসলে 2টা ধাপ আছে। তাহলে দুধ থেকে মাখন তৈরির ধাপ কয়টা? মনে রাখবা, দুধ থেকে মাখন তৈরির 2 ধাপ, মানে 2টা ধাপ আছে। প্রথম ধাপে আমরা কি করি? প্রথম ধাপে আমরা দুধ থেকে মাখনকে পৃথক করে ফেলি। প্রথম ধাপে আমরা ধাপ 1, প্রথম ধাপে আমরা কি করি? দুধ থেকে মাখন পৃথকীকরণ করি, দুধ থেকে মাখন পৃথকীকরণ করি। বাট দুধে যেহেতু প্রধান উপাদান হিসেবে পানি থাকে, তাই এখানে কিছু পানি রয়ে যায়। তাহলে দ্বিতীয় ধাপে আমরা কি করব? আমরা মাখনটাকে পানি মুক্তকরণ করব। তাহলে ধাপ 2 কি করা হয়? ধাপ 2 হচ্ছে যে মাখন পানি মুক্তকরণ করা হয়, মাখন পানি মুক্তকরণ করা হয়। তো চলো আমি একটু করে যা যা ইম্পর্টেন্ট, শুধুমাত্র যা যা ইম্পর্টেন্ট তাই তোমাকে দেখাই দিয়ে আসো। চলো ধাপগুলো একটু দেখার চেষ্টা করি, যেহেতু আমাদের সময় কম, একটু তাড়াতাড়ি আগাইতে হবে আমাদের। দেখো, দুধ থেকে মাখন পৃথকীকরণ, ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল দুধ থেকে তুমি মাখন পৃথক করবা। এখানে কি করা হয়? এই যে দুধ হচ্ছে, বেসিক্যালি দুধ কি জিনিস? দুধ হচ্ছে পানিতে চর্বির কণার ইমালশন। যেখানে আমরা সবাই জানি দুধের মধ্যে কি থাকে? এই যে চর্বি থাকে, চর্বি এখানে বিস্তারিত বস্তু কণা, আর পানি এখানে বিস্তরণ মাধ্যম। দুধ হচ্ছে এটার একটা ইমালশন, পানি এবং তেলের। আচ্ছা, তো এখন আমরা দুধকে নেড়ে চর্বি পৃথক করব। দুধকে নেড়ে কি করব? চর্বি পৃথক করব। এই দুধকে নেড়ে যে আমরা চর্বি পৃথক করি, এই পদ্ধতিকে বলা হয় চার্নিং। একটু মনে রাখবা,
দুধ থেকে যখন নেড়ে আমরা চর্বি পৃথক করি, এই পদ্ধতিকে কি বলা হয়? চার্নিং বলা হয়। কিভাবে করা হয় না করা হয় এগুলো আসলে আমাদের মানে এত কিছু পড়ার দরকার নেই, কেমন? আচ্ছা, যাই হোক, মাখন পৃথকীকরণ, মাখন পানি মুক্তকরণ। যেহেতু দুধের প্রধান উপাদান যেহেতু পানি, তাহলে কিছু পানি রয়ে যাবে চর্বি পৃথক করা হইলো। তাহলে এটার কিছু স্টেপ তোমার এখানে দেওয়া আছে। প্রথমে আগে হিমায়ন করতে হয়, পরে স্কিমিং করতে হয়। এগুলো তোমার পড়ার দরকার নেই, এগুলো তোমার পড়ার দরকার নেই। তোমার যেটা পড়তে হবে এটা হচ্ছে যে একটা জিনিস পড়তে হবে, এটা যে দুধকে নেড়ে চর্বি পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়? চার্নিং বলা হয়। দ্বিতীয় জিনিস যেটা পড়তে হবে যে কেন তুমি লবণ যুক্ত করো, লবণ যুক্ত করার কারণ হচ্ছে যেন তুমি স্বাদ বৃদ্ধি করতে পারো। আর এটা লবণ এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আর আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হইলো এই যে দুধকে মানে এখানে দেখো, যখন মাখনটাকে যখন পানি মুক্তকরণ করবা, তখন কি করা হয় দেখো, যে ফার্স্টে তুমি দুধ থেকে মাখন পৃথক করে ফেলছো, মাখনটাকে পৃথক করে ফেলছো। এবার মাখন থেকে যখন তুমি পানিকে পৃথক করবা, তখন ওইটাকে কি করা হয়? এটাকে প্রেস করা হয়, মানে তোমার এখানে চাপ প্রয়োগ করা হয় বা থিতিয়ে আলাদা করতে হয়। কি করতে হয়? থিতিয়ে আলাদা করতে হয়, বা আমরা এভাবে বলতে পারি যে চাপ দিয়ে আলাদা করা হয়। কি দিয়ে আলাদা করা হয়? চাপ প্রয়োগের মাধ্যমে। চাপ দিয়ে এটাকে কি করতে হয়? মানে চাপ দিয়ে দিয়ে তোমার যেটা করতে হবে সেটা কি করতে হবে বলতো? চাপ দিয়ে দিয়ে এটাকে একটা শক্ত পিণ্ডের মতো বানাইতে হবে বা দলা বানাইতে হবে তোমাকে একটা, কেমন? ওকে, চাপ দিয়ে সেই কাজটা করা হয়ে থাকে। আর লবণ যোগ করা লবণ যোগ করা কেন হয়? স্বাদ বৃদ্ধির জন্য এবং প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমরা যখন মাখন সংগ্রহ করি, আমরা যখন কি করি? মাখনটাকে যখন সংগ্রহ করা হয়, তখন আমরা যে কাজটা করি, মাখন পিণ্ডটা না এটা না, এই যে এটা চার্নিং বা মন্থন কি ছিল বলতো? চার্নিং কাকে বলে? চার্নিং বলে হচ্ছে তোমার এই যে দুধকে নেড়ে চর্বি পৃথক করবো যখন, এই প্রসেসটাকে আমরা চার্নিং বলতেছে। তো চার্নিং করার সময় এটা কিন্তু খুব স্লোলি করতে হবে, মানে ফাস্ট করলে হবে না। কি করতে হবে? খুব স্লোলি করতে হবে, স্লথ গতিতে করতে হবে তোমার এখানে, কেমন? স্লথ গতিতে তোমার এখানে করতে হবে। দাঁড়াও, আর কোনো কি ইম্পর্টেন্ট কিছু আছে এখানে? না, একটু এগুলো মনে রাখলে তোমার চলবে এখানে। চলো, এরপরে দেখো, মাখনের সংযুক্তি অলরেডি তোমাকে বলছি, এখানে দুগ্ধ চর্বি থাকবে, পানি থাকবে, কেমন? এগুলো তুমি একটু পড়ে নিবা। দেখো, ফার্স্টে কি ছিল আমার কাছে? কাঁচা দুধ ছিল। কাঁচা দুধকে আমি কি করছি? ওই যে চার্নিং করছি, মন্থন করলে আমি কি পাবো? ওই যে ক্রিম বা মালাই পাবো। এরপর আমি মাখন মন্থন করে আমি মাখন বা বাটার পাইলাম। আর এই মাখন বা বাটারকে তুমি যদি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, মাখন বা বাটারকে তুমি যদি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে সেটা কিন্তু ঘিতে পরিণত হবে। তাহলে এটা ঘিতে পরিণত হয় কখন? মাখন ঘিতে পরিণত হবে তুমি যদি এটাকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো। আর 94 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে মাখন গলা স্টার্ট করে, এটা একটু মনে রাখতে পারো। হ্যাঁ, নতুন বই এগুলো পাচ্ছ না, বাট হাজারি স্যারের বই দেখো, আমি বলি শোনো, এখানে কিছু জিনিস আমি হাজারি স্যারের বই থেকে নিয়েছি, কিছু জিনিস আমি হচ্ছে কবির স্যারের বই থেকে নিয়েছি। যেটা সব থেকে সহজভাবে লেখা, সব থেকে ইনফরমেটিভভাবে লেখা, সেটা থেকে সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করছি। দুইটা বই ভালো, যেমন এই জিনিসটা কবির স্যারের বই থেকে নেওয়া আছে, যেমন আবার এই জিনিসটা আবার হাজারি স্যারের বই থেকে নেওয়া আছে। ওকে, আচ্ছা, এবার আসো দুধের বাণিজ্যিকরণ মানে কি? দেখবা তুমি বাজারে কিন্তু কয়েক টাইপের দুধ পাওয়া যায়। দেখবা একটাকে আমরা বলি পাস্তুরাইজড মিল্ক, তারপরে ধরো আরেকটা আরো কিছু কিন্তু মিল্ক থাকে। কিছু মিল্ক হচ্ছে যে তোমার হচ্ছে ফুটায় খাইতে হয় বা মানে চুলায় উত্তাপ দিয়ে খাইতে হয়। আর কিছু মিল্ক আছে একদম রেডি টু ইট, যেমন পাস্তুরাইজড মিল্কগুলো তুমি কিন্তু ডাইরেক্ট খেয়ে ফেলতে পারবা। কেন? কারণ পাস্তুরায়ন যখন করা হয়, পাস্তুরায়ন করার সময় কি করা হয় আমি তোমার একটু করে বলি। পাস্তুরায়ন জিনিসটা কি? পাস্তুরায়ন মানে হচ্ছে দুধের গুণাগুণটাকে তুমি অপরিবর্তিত রাখবা, মানে দুধের গুণে তুমি একটু চেঞ্জ আনবা না, অপরিবর্তিত রেখে স্বল্প সময়ের জন্য দুধকে উত্তপ্ত করে দুধের মধ্যস্থ কেবল ফসফেট এনজাইমকে বিনষ্ট করা হয় এবং দুধে থাকা সম্ভাব্য রোগ জীবাণুকে নষ্ট করে দেওয়া হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি পাস্তুরায়ন। মানে জিনিসটাকে আমি তোমার বুঝাই বলি, দুধটাকে আমরা খুব অল্প সময়ের জন্য উত্তপ্ত করব, খুব অল্প সময়ের জন্য কি করব? অল্প সময়ের জন্য আমরা উত্তপ্ত করব। আর এই অল্প সময়ের উত্তপ্ত করে আমি শুধুমাত্র কেবল ফসফেটস এই এনজাইমগুলোকে আমি বিনষ্ট করব। আমি কি করব? ফসফেটের এই এনজাইমগুলোকে আমি বিনষ্ট করব। আর দুধে যে রোগ জীবাণু আছে এটাকে আমি নষ্ট করে ফেলবো বা নিষ্ক্রিয় করে দিব। এই প্রসেসটাকে পাস্তুরায়ন বলা হয়। পাস্তুরায়ন দুইটা পদ্ধতিতে করা যায়। কয়টা পদ্ধতিতে করা যায়? দুইটা পদ্ধতিতে। জাস্ট এগুলো নাম শিখে রাখো, একটা হচ্ছে হোল্ডার পদ্ধতি, একটা হচ্ছে হিস্ট পদ্ধতি। তাহলে পাস্তুরায়নটা দুই পদ্ধতিতে করা যায়। হোল্ডার পদ্ধতিতে কত তাপমাত্রা ইউজ করা হয়? 63 থেকে 66। আর কত মিনিট ধরে তাপ দিতে হয়? 30 মিনিট। আর আরেকটা আছে হিস্ট পদ্ধতি। হিস্ট পদ্ধতিতে দুধকে দ্রুত 74 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 সেকেন্ড উত্তপ্ত করা হয়। কেমন? পরে এটাকে আবার 10 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা হয়। দুইটাকে কিন্তু কত শীতল করি?
10 ডিগ্রি সেলসিয়াস শীতল করি, দুটাকেই দুই পদ্ধতিতেই 10 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা হয়। এগুলো হচ্ছে জাস্ট আমি বোঝানোর কিছু নাই, বাট বুঝালে অনেক কিছুই বোঝানো যায় এখানে, বাট তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, বা যেই ইগুলো আমি তোমাকে দাগাই দিচ্ছি একটু তোমাকে একটু করে তোমাকে মনে রাখতে হবে জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সটে চলে যাই, আসো। দুধের বাণিজ্যিকরণ। আচ্ছা আরেকটা যেটা আছে, ওই যে দুইটা বাণিজ্যিকরণ, একটা তোমরা পাস্তুরাইজেশন করে, একটা হচ্ছে স্টেরিলাইজেশন করা হয়। এগুলো তুমি পড়ে নিবে। স্টেরিলাইজেশনে কি করা হয় বলো তো? স্টেরিলাইজেশনে যেটা করা হয় যে দুধটাকে ছাকবো আমরা আগে, দুধটাকে আমরা আগে ছেঁকে নিব, ছেঁকে নিয়ে আমরা বোতলে আবদ্ধ করব। বোতলে আবদ্ধ করে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট ওয়াটার বাথ হিটিং করা হয়। ওয়াটার বাথ হিটিং মানে কি? ওই বোতলটাকে তুমি পানির উপর রাখবা, পানিকে হিট দিবা, এই ওয়াটার বাথ হিটিং করা হয়, কেমন? আচ্ছা, এর ফলে দেখা যায় রোগ জীবাণু এগুলো নষ্ট হয়ে যায়, কেমন? তবে শিশুদেরকে এই দুধটা দেওয়া যাবে না। তাহলে শিশুদেরকে এই দুধটা কি করা যাবে না? এই দুধটা উপযোগী না, শিশুদেরকে এই দুধটা উপযোগী না, কেমন? আচ্ছা, তারপর মাখনকে পানিমুক্ত করা হয়। কিভাবে মাখনকে পানিমুক্ত করা হয় বলতো? ওই যে চাপ দিয়ে বা থিতিয়ে মাখনকে কি করা হয় বলতো? থিতিয়ে বা চাপ প্রয়োগের মাধ্যমে মাখনকে পানিমুক্ত করা হয়, কেমন? চাপ দিয়ে পানিমুক্ত করা হয়। মাখনে চর্বি ও পানির অনুপাত কত? দেখো, মাখনে চর্বি থাকতো 80%, চর্বি থাকে কত পার্সেন্ট? চর্বি থাকে 80%, আর পানি থাকে 16 থেকে 17%। পানি থাকে 16 থেকে 17%। তাহলে এদের অনুপাতটা কত হবে? 80:, দেখে 80:, কোনটা আছে? 80:, দেখো একটা অপশন আছে, তাহলে 18 বলতে পারি, 16-17 কাছাকাছি। তাহলে 80:18, এটা হচ্ছে তোমার এখানে আনসার। তাহলে 80:18 এটা তোমার এখানে আনসার, ঠিক আছে? এটা আমরা বলতে পারি এখানে, ওকে? তারপর যাই, মাখন থেকে পানি মুক্তকরণের জন্য কি করতে হবে? এটাকে মন্থন পাত্রের নিচে নিংড়ি আলাদা করা হয়। একটু তোমরা এগুলো পড়ে নিবা, কেমন? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, যেটাকে আমরা বলছি টয়লেট্রিস এবং পারফিউম, আমাদের দুধ টুধ সব শেষ, আমাদের এখানে টয়লেট্রিস এই পার্টটা বাকি আছে। চলো আমরা এই পার্টটা হালকা করে পড়ে নিই। বাট এই পার্টের মানে বললামই তো, এগুলো মুখস্থ টাইপের জিনিস, আমি তোমাকে জাস্ট দেখাই দেবো কোনটা তোমার পড়তে হবে, কোনটা তোমার কম পড়তে হবে, কোনটা বেশি পড়তে হবে, বাকিটা তোমারই পড়তে হবে এখানে। দেখো, দুই ধরনের পদার্থ আছে, একটা টয়লেট্রিস, একটা হচ্ছে পারফিউম। তাহলে টয়লেট্রিস জিনিসটা কি আর পারফিউম জিনিসটা কি, আমি তোমার জন্য একটু ক্লিয়ার করি এখানে। দেখো ফার্স্টে কি বলতেছে, দেখো টয়লেট্রিস জিনিসটা কি, দেখো টয়লেট্রিস এটা বলতেছে মুখের অভ্যন্তরে বাহ্যিক দেহত্বক আর চুলের পরিষ্কার এবং যত্ন নেওয়ার জন্য তোমার হচ্ছে রাসায়নিক সামগ্রীকে টয়লেট্রিস বলে। তাহলে মুখের অভ্যন্তরে তারপরে তোমার হচ্ছে বাহ্যিক দেহত্বক এবং চুলের পরিষ্কার। তাহলে কিসের মুখের অভ্যন্তরে বাহ্যিক দেহত্বক এবং চুলের পরিষ্কার করার জন্য আমরা যেই কেমিক্যাল সামগ্রীগুলো ব্যবহার করি তাদেরকে আমরা বলি টয়লেট্রিস। অনেক সময় জিজ্ঞেস করবে নিচের কোনটা টয়লেট্রিস, নিচের কোনটা পারফিউমারি। তাহলে টয়লেট্রিস কারা? টয়লেট সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টিস্যু পেপার, স্যানিটারি ন্যাপকিন, এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে টয়লেট্রিস হয়ে থাকে। আচ্ছা, এইবার একটু যদি লক্ষ্য করে দেখো, এই যে দেহত্বক যেটা আছে, এই দেহত্বকটাকে আমরা বলে থাকি আমাদের মানব শরীরের সব থেকে বড় তন্ত্র বা অর্গান আমরা বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মানব শরীরের সবচেয়ে বড় তন্ত্র বা অর্গান। এর কারণ কি? এর কারণ হচ্ছে এর আয়তন হইতেছে প্রায় 20 স্কোয়ার ফিট। এর আয়তন কতটুকু? 20 স্কোয়ার ফিটের মতো হয়ে থাকে, কেমন? যাই হোক, আর এই দেহত্বকের 3টা অংশ থাকে, আমরা সবাই জানি। দেহত্বক কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে? 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। দেহত্বকের 3টা লেয়ার থাকে, 3টা লেয়ার থাকবে। কি কি লেয়ার থাকে? একটাকে আমরা বলি তোমার হচ্ছে বাইরে যে ত্বকটা থাকে তাকে কি বলা হয়? বহিত্বক, ওই এপিডার্মিস, এন্ডোডার্মিস, তাই না? এরকম ছিল। একটা থাকে মধ্যত্বক, আর আরেকটা থাকে অন্তত্বক। আর এই যে বহিত্বক আছে, এই বহিত্বকের আবার 5টা লেয়ার আছে। বহিত্বকের আবার কয়টা লেয়ার থাকে? 5টা লেয়ার থাকে। এগুলো কিন্তু নামও আছে, বাট আমাদের কেমিস্ট্রিতে এই জিনিসগুলো জানা লাগবে না। আমাদের শুধুমাত্র ধরো এই ইনফরমেশনগুলো জানলেই হবে, 5টা লেয়ারের নাম এগুলো আসলে জানা লাগে না। তো এই জিনিসগুলো তুমি একটু দেখবে। আর পারফিউম মানে জিনিসটা কি? পারফিউম নাম শুনে বোঝা যাচ্ছে এখানে নির্যাসের একটা ব্যাপার স্যাপার আছে। পারফিউম হচ্ছে উদ্ভিদ আর ফুলের নির্যাস, যেমন গোলাপ জল, এই টাইপের জিনিসপত্র, কেমন? যেগুলো আসলে কি করে? দুর্গন্ধ দূর করে, ত্বকের দুর্গন্ধ দূরীকরণে সাহায্য করে বা ব্যবহৃত হয়, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, আরেকটা জিনিস এটা তুমি মনে রাখতে পারো, আমরা অনেক সময় শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়,
এই ত্বকের শুষ্ককরণ দূরকরণের জন্য আমরা কি করি, অনেক সময় বিভিন্ন লোশন আর ক্রিম ব্যবহার করি। তাহলে এই জিনিসটা মনে রাখতে পারো যে ত্বকের শুষ্ককরণ রোধে, ত্বকের শুষ্ককরণ রোধে, ত্বকের ত্বকের শুষ্ককরণ রোধে, শুষ্ককরণ রোধে লোশন 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 ও বিভিন্ন ক্রিম ব্যবহার করা হয়, ও বিভিন্ন ক্রিম ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখলা তুমি এখানে। যাই হোক, চলো আমরা নেক্সটে চলে দিই। নেক্সটে এখানে ক্রিম বা লোশনের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো এখানে একটু বলা আছে। এগুলো একটু তোমাদের নিজেরই পড়তে হবে, মানে একটাবার তুমি রিডিং দিবা এখানে, কেমন? এগুলো একটাবার রিডিং দিয়ে, আমি পড়ানোর কিছু নাই। চলো আমরা একটু করে পড়ার চেষ্টা করি। আমরা প্রথমে আলোচনা করবো গোলাপ জল নিয়ে। প্রথমে আলোচনা করবো চলো গোলাপ জল নিয়ে। গোলাপ জল জিনিসটা কি? গোলাপ জল আমি তোমাদেরকে পড়াইছিলাম যখন আমি তোমাদেরকে সাইকেল 1-এ পাতন পড়াইছিলাম। ওইখানে পাতন পড়ানোর সময় আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে পাতনের মাধ্যমে আমরা কিন্তু গোলাপ জল তৈরি করে থাকি। এখানে বেসিক্যালি যে জিনিসটা করা হয়, এখানে ধরো একটা পাত্র নিব আমি, বুঝছো? পাত্র নিয়ে আমরা এখানে ধরো পানি নিলাম, পানি নিয়ে আমি কিছু গোলাপ ফুলের পাপড়ি ফেলবো। আমি কিছু কি করবো এখানে, গোলাপ ফুলের পাপড়ি ফেলবো। পরে সেটাকে আমরা উত্তপ্ত করব, স্টিম পাতিত করব বা স্টিম পাতন করব। কি করব? স্টিম পাতন করব। তাহলে গোলাপ ফুলের পাপড়ি এবং পানির মিশ্রণকে স্টিম পাতন করে যে সংগৃহীত যে পাতিত তরলটা পাবো, মানে যে তরলটা আমরা পাবো, বেসিক্যালি ওইটাকে গোলাপ জল বলে। তাহলে গোলাপ জল জিনিসটা কি? তুমি একটা পানির মধ্যে গোলাপ ফুলের পাপড়ি দিবা, তারপর সেটাকে স্টিম পাতন করবা, কেমন, বা বাষ্পপাতন করবা। বাষ্পপাতন করার পরে যে তরলটা তুমি পাবো, বেসিক্যালি ওটাকে গোলাপ জল বলে। আর এটা একটা হাইড্রোসল হয়ে থাকে। এটা কি হয়ে থাকে? হাইড্রোসল হয়ে থাকে। এই গোলাপ জল হচ্ছে একটা হাইড্রোসল। আচ্ছা, এখানে যে জিনিসটা মনে রাখবা, গোলাপ জল কিন্তু অনেক সুগন্ধিযুক্ত হয়ে থাকে। এই গোলাপ জলের সুগন্ধির পিছনে যে কেমিক্যালটা দায়ী, এই দেখো গোলাপ জলের মনোমুগ্ধকর সুগন্ধের জন্য যে কেমিক্যালটা দায়ী, তাকে আমরা বলি ফিনাইল ইথাইল। ফিনাইল ইথাইল, দেখো ফিনাইল ইথাইল অ্যালকোহল। তাহলে কোন কোন কেমিক্যালটা গোলাপ জলের সুগন্ধের জন্য দায়ী? ফিনাইল ইথাইল অ্যালকোহল। এবং আরেকটা দায়ী আছে জ্যারানিয়ল এই নামক টারপিন। সংকেত তুমি মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, সংকেত মনে না রাখলেও চলবে, বাট কেমিক্যালগুলোর বাংলা নাম বা আইউপ্যাক নামগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ফিনাইল ইথাইল অ্যালকোহল, তাহলে সুগন্ধির কারণ আছে দুইটা। দেখো সুগন্ধি, তাহলে সুগন্ধি, এই সুগন্ধির জন্য কারণ কে? দুইটা কারণ আছে। একটা হচ্ছে কি আছে, একটা হচ্ছে ফিনাইল ইথাইল অ্যালকোহল। ফিনাইল, আমি আরেকবার লিখে দিচ্ছি যেন তোমার একবার প্র্যাকটিস হয়। ইথাইল অ্যালকোহল। আর আরেকটা হচ্ছে জ্যারানিয়ল। আরেকটা কি? আরেকটা হচ্ছে জ্যারানিয়ল। ঠিক আছে, জ্যারানিয়ল। এই দুটো হচ্ছে যে সুগন্ধির জন্য দায়ী। তারপর এবার আসে হেয়ার অয়েল। হেয়ার অয়েল থেকে কি মনে রাখতে হয়? হ্যাঁ, ছেড়ে দিচ্ছি আর 10 মিনিট, 10টা মিনিট সময় দাও, 10টা মিনিট পরে ছেড়ে দিচ্ছি, কেমন? হেয়ার অয়েল দুই প্রকার আছে, ডাবুর আমলা হেয়ার অয়েল, আবার তোমার হচ্ছে হার্বাল হেয়ার অয়েল। ওকে, আচ্ছা, এইগুলা দেখো বুঝতে পারছো আসছে ইমালসিফায়ার। এখানে ইমালসিফায়ার হিসেবে কে কাজ করবে হেয়ার অয়েলে? ইমালসিফায়ার কি জিনিস তোমাকে আমি অলরেডি বলছি যে দুইটাকে স্টেবল রাখে আর কি জিনিসটা। এটা ইমালসিফায়ার হিসেবে কাজ করে ওলিক অ্যাসিড। ইমালসিফায়ার হিসেবে কাজ করে কি? ওলিক অ্যাসিড কাজ করে। এগুলো তুমি একটু পড়ে নিবা, এগুলো আমি পড়ানো আসলে কিছুই নেই, কেমন? আচ্ছা, তারপর দেখো এরপর আছে ট্যালকম পাউডার। ট্যালকম পাউডারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যালকম পাউডারের প্রধান বা মূল উপাদান হচ্ছে ট্যাল্ক। মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে প্রধান বা মূল উপাদান হচ্ছে ট্যাল্ক। খুব ভালো করে মনে রাখবা ট্যাল্ক। এই ট্যাল্ক জিনিসটা কি? ট্যাল্কের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। খুবই ইম্পর্টেন্ট। তাহলে ট্যালকম পাউডারের মূল উপাদান কি? ট্যাল্ক। আর ট্যাল্কের রাসায়নিক নাম কি? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। তাহলে এটা সংকেত কিরকম হবে? এটা সংকেতকে তিনভাবে লেখা যায়। একটা হচ্ছে 3MgO 4SiO2 ডট H2O, অথবা H2Mg3 SiO34, অথবা Mg3Si4O10 OH2। কষ্ট করে হলেও তিনটা সংকেত একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে নিচের কোনটা ট্যালকম পাউডারের সংকেত বা ট্যালকের সংকেত। তাহলে তিনটা একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে পারো, এই সবগুলো উপাদানের মধ্যেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, কারণ এই যোগে কিন্তু ম্যাগনেসিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে ট্যালকের রাসায়নিক নাম কি? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, যার সংকেত কিরকম? 3MgO 4SiO2 ডট H2O। মানে আমি সবসময় এটা মনে রাখতাম, এই সংকেতটা আমি মনে রাখতাম, বাট বাকিগুলো একটু মুখস্থ রাখাটা ভালো, ঠিক আছে? আচ্ছা, আর ট্যাল্কটাকে পিচ্ছিল করার জন্য এই যে তোমার আমরা ট্যাল্কের সাথে কি করি? অতিরিক্ত পিচ্ছিলতার জন্য ব্যবহার করি জিঙ্ক স্টিয়ারেট, ম্যাগনেসিয়াম সিলিকেট এবং অন্যান্য সিলিকেট।
তাহলে জিঙ্ক স্টিয়ারেট হলো কোমল অ্যান্টিসেপটিক, এটা একটু করে মনে রাখবা, কেমন? আচ্ছা, তারপর যাই আসো এরপরে ট্যালকম পাউডারের তাহলে মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে ট্যাল্ক, মূল উপাদান হচ্ছে ট্যাল্ক বা হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। ওকে, এরপরে যদি যাই বেবি পাউডার, বেবি পাউডারে যেটা মনে রাখবা, দেখো বড় আমরা যারা বয়স্ক তাদের জন্য আমরা ট্যালকম পাউডার ইউজ করি, আর যারা বাচ্চা শিশু তাদের জন্য বেবি পাউডার ইউজ করা হয়। আর বেবি পাউডারে অ্যান্টিসেপটিক রূপে, কি রূপে? অ্যান্টিসেপটিক রূপে কাকে ব্যবহার করা হয়? বোরিক অ্যাসিডকে ব্যবহার করা হয়। তাহলে বেবি পাউডারে অ্যান্টিসেপটিক রূপে কাকে ব্যবহার করা হয় বলো তো? বোরিক অ্যাসিডকে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তোমাকে দিয়ে রাখতেছি। এবার আসো স্নো বা ভেনিশিং ক্রিম, এখান থেকে তুমি কি পড়বা? এখান থেকে পড়বা হচ্ছে তুমি এখানে দেখো যে স্নো বা ভেনিশিং ক্রিম থেকে যে জিনিসটা মনে রাখবা, স্নো বা ভেনিশিং ক্রিমের সব থেকে মূল উপাদান কি জানো? মূল উপাদান হচ্ছে কঠিন স্টিয়ারিক অ্যাসিড। তাহলে এইটা সংকেত একটু মনে রাখবা যে আমার